এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। পাত্রের জায়গায় বেস্ট ফ্রেন্ডের প্রাক্তনকে দেখে চমকে উঠল দিয়া। আশ্চর্যের ন্যায় পা চালা থামিয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। ঘরভর্তি মানুষের সামনেও যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সামনে সোফায় বসা মানুষটার পানে। সে কি ভুল দেখলো কি না, সেটাই ভাবতে লাগলো। সেই মানুষটাও নির্লজ্জের মতো তাকিয়ে আছে দিয়ার দিকে। ঠোঁটে ঝুলে আছে রহস্যময় হাসি, যে হাসির কারণ বোঝার ক্ষমতা দিয়ার নেই। তবুও যেন এক অজানা ভয় ঢুকে গেল মনের মধ্যে। মনে পড়ে গেল কয়েক মাস আগের এই মানুষটার পৈশাচিক সেই রূপ। মানুষটা যে ঠিক কতটা ভয়ঙ্কর তা খুব কাছ থেকে দেখেছে দিয়া, প্রতিটি মুহূর্ত অনুভব করেছে। সেই মানুষটার সাথে জীবনের বাকিটা তাকে স্বামীরূপে কিভাবে মেনে নিবে। এই দিয়া, ঘর ভর্তি লোকের সামনে আর কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবি? দুলাভাইকে আগে তো বিয়েটা হতে দে। কথাটা কর্ণপাত হতেই খানিকটা চমকে উঠল দিয়া। চোখ ফিরিয়ে এদিক ওদিক তাকাতেই লাগলো। তার চাচাতো ফুফাতো বোনরা কথা বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে গেল সামনের দিকে। কাছে যেতেই এক মধ্যবয়স্ক মহিলা দিয়াকে তার পাশে বসিয়ে দিল। জিজ্ঞেস করতে লাগলো নানা রকম কথা। দিয়া যতদূর বুঝতে পারলো এটাই হয়তো তার হবু শাশুড়ি। কিন্তু না, দিয়াকে ভুল প্রমাণিত করে মহিলাটা তার ফুফু শাশুড়ি হলো। জিজ্ঞাসার পালা শেষ হতেই তিনি প্রশংসা করতে লাগলো তার। কিন্তু এর কিছুতেই দিয়ার মনোযোগ নেই। তার মাথায় বারংবার দুটো নামই ঘুরে ফিরে আসতে লাগলো, ইফাজ, দিশা। কথাবার্তা তো সব হয়েই আছে, আমরা বরং বিয়ের দিন তারিখ ঠিক করি। ছেলে মেয়ে দুটো একসাথে যখন হয়েছে, ওরাও একটু আলাদাভাবে কথা বলুক। আংটি পরানো, খাওয়া দাওয়া পরেই না হয় হোক। কথাটা কানার দোরগোড়ায় পৌঁছাতে তড়িৎ গতিতে চোখ তুলে চাইল দিয়া। এদিক ওদিক তাকালো। চোখ পড়লো তার সামনে সামনে বসায় ইফাজের দিকে। দিয়া তাকাতেই ইফাজও তাকালো তার দিকে। চোখাচোখি হয়ে গেল দুজনের। মুহূর্তেই চোখ নামিয়ে নিল দিয়া। বুকের ধিম ধিম শব্দটা ক্রমশ বাড়তে লাগলো। এর মাঝে দিয়ার বাবা ও ভাই সায় জানালো তাদের আলাদাভাবে কথা বলার জন্য। নিজের রুমে নিয়ে যেতে বলল ইফাজকে। পেছন থেকে ফুফাতো চাচাতো বোনরা খোঁচাতে লাগলো দিয়াকে, কিন্তু নড়ল না দিয়া। শক্ত হয়ে বসে রইল যেন। হালকা চোখ তুলে আবারও তাকালো ইফাজের দিকে। উঠে দাঁড়িয়েছে ইফাজ। তার জন্যই হয়তো অপেক্ষা করছে একান্তে কথা বলার জন্য। ভয়টা যেন জেঁকে ধরল দিয়ার মনে। সেই ভয়ের ভীতিটাও বাড়িয়ে দিতে তার ভাবি হাত ধরে টেনে তুলল, বলে উঠল, দিয়া, তোমার রুম তো ফাঁকাই আছে, ভাইয়াকে বরং তোমার রুমেই নিয়ে যাও। চুপ হয়ে গেল দিয়ার ভাবি মিথিলা। সেকেন্ডের মতো সময় নিয়ে তার কানের কাছে মুখ এগিয়ে এনে আবারও ফিসফিসিয়ে বলে উঠল, বিয়ের আগে এগুলোই সুযোগ ননদিনী, কাজে লাগাও, তার সাথে একটু প্রেমও জমাও। চুপ করেই শুনে গেল দিয়া। কিছু বলার ইয়ত্তা পেল না যেন। ইফাজের জায়গায় অন্য ছেলে থাকলে হয়তো বেশ লজ্জাই পেত দিয়া। ইফাজকে কেন না দেখলেও লজ্জায় তো মাটির সাথে মিশে যেত। কিন্তু এখন এখন যেন সে অনুভূতি শূন্য। বারংবার একটা প্রশ্নই দিয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে। এরপর কি হবে? আর সেখানে দাঁড়াতে পারলো না দিয়া। বাধ্য হয়ে অগত্যা যেতে হলো নিজের রুমে। ইফাজও পেছন পেছন গেল। এতে দিয়ার বোন ভাবিরা মস্করা করতে ছাড়লো না। বাহ, রুমটা তো বেশ সাজানো গোছানো। তোমার বান্ধবীর রুম কিন্তু এমন থাকতো না, অগোছালো থাকতো। রুমে ঢুকে এদিক ওদিক চোখ বুলিয়ে বলে উঠল ইফাজ। দিয়া তাকালো তার দিকে, কিন্তু সেদিকে যেন ইফাজের কোনো মনোযোগ নেই। সে রুমের জিনিসগুলো হাত ছুঁয়ে দেখায় ব্যস্ত। দিয়া বলতে লাগলো, আপনি কেন? কিন্তু শেষ করতে দিল না দিয়াকে কথাটা। ইফাজ বলে উঠল, আমার রুমটাও কিন্তু তোমার বান্ধবীর মতো অগোছালো থাকে। বিয়ের পর নিজের মতো গুছিয়ে নিও। কি বলছেন? হানিমুনে কোথায় যাবে বলো? বিয়ের তো বেশি দেরি নেই, সবকিছু তো আগেই প্ল্যান করতে হবে। এই বিয়ে আপনি? ও হ্যাঁ, বিয়ে। বিয়েতে কিন্তু তোমার সব বন্ধুদের ইনভাইট করা চাই, বিশেষ করে তোমার বেস্ট ফ্রেন্ড। সে কিন্তু আমাদের স্পেশাল গেস্ট থাকবে। বলেই একটু থামলো ইফাজ। এতক্ষণে দিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, এক কাজ করো, তাকে এক সপ্তাহ আগেই নিয়ে আসবে, কেমন?
তোমার বেস্ট ফ্রেন্ড আর আমার স্পেশালে শালিকা বলে কথা। কি বলবে দিয়া ঠিক বুঝতে পারলো না। হয়তো এতক্ষণে তার কথার বাধা পড়ায় কিছু বলার মানসিকতা হারিয়েছে, কিন্তু তাকে তো অনেক কিছুই বলতে হবে। ইফাজ কেন এমনটা করছে জানতে হবে। কিছুটা সাহস সঞ্চয় করলো দিয়া ইফাজের দিকে তাকিয়ে। কিছুতেই আপনাকে বিয়ে করব না আমি। বলতেই সামান্য হাসলো ইফাজ। দূরত্ব খুঁচিয়ে আরো এগিয়ে এলো দিয়ার কাছে। দুহাতে দিয়ার বাহু চেপে ধরতেই তা ঝটকায় ছাড়িয়ে নিল দিয়া। তাতেই যেন ইফাজের ঠোঁটের হাসিটা প্রশস্ত হলো। বলে উঠল, উফ বউ, রাগ করছো কেন এভাবে? তুমি বললে বিয়ের ডেটটা আরো এগিয়ে আনি। দেখুন, একদম বউ বউ বলবেন না আমাকে। বিয়ে হয়নি আমাদের, আর হবেও না এই বিয়ে। হবে, খুব তাড়াতাড়ি আমার বউরূপে স্বীকৃতি পাবে। কিছুতেই এই বিয়ে হবে না। আপনি এক্ষুনি সবাইকে মানা করে দিবেন বিয়ের জন্য। হাসলো ইফাজ, বেশ শব্দ করেই হাসলো যেন। দিয়া হয়তো বুঝেও গেল সেই হাসির কারণ। রাগী কণ্ঠস্বর পাল্টে ফেললো মুহূর্তে। ধীর গলায় বলতে লাগলো, প্লিজ ইফাজ, বিয়েটা ভেঙে দিন। সবাইকে বলে দিন এই বিয়েটা আপনি করতে পারবেন না। বিয়েটা ভাঙতে চাও? বেশ, সবাইকে গিয়ে তুমিই বলে দাও বিয়েটা করবে না। বলে একটু থামলো ইফাজ। সেকেন্ডের মতো সময় নিয়ে ভারী কণ্ঠে আবারও বলে ওঠে, 2 সপ্তাহ সময় আছে তোমার হাতে। ততদিনে নিজ থেকে বিয়েটা আটকাতে পারলে আটকাও, সরে যাব তোমার জীবন থেকে আমিও। কেন এমনটা করছেন আমার সাথে? কি করেছি আমি? আমি তো কখনো কল্পনাও করিনি দিশা এমনটা। হ্যাঁ, তুমিই করেছো সবটা। সেদিন একটা বার আমাকে ইনফর্ম করলে আজ। কথার মাঝে থেমে গেল ইফাজ। আবারও হেসে উঠল শব্দ করে। এই হাসিটা ছিল যেন দিয়াকে বিদ্রুপ করে। ঠিকই বুঝলো দিয়া। ইফাজ আবারও বলতে লাগলো, সে যাই হোক, তুমি তো আমাদের সবটা জুড়ে ছিলে তাই না দিয়া? এবার না হয় একান্ত আমার সবটা জুড়ে রইলে। কেন ও ও কেন এমনটা করতে চাইছেন আমার সাথে? আমি সত্যিই কিছু জানতাম না। ভালোবাসা বোঝাতে, ভালোবাসার মানুষ হারিয়ে যাবার উপলব্ধি করাতে। প্লিজ এমনটা করবেন না ইফাজ। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে এইভাবে অসম্মান করবেন না। আমি জানি আপনি সবটা ইচ্ছে করে করছেন। আমি আপনাকে কিছুতেই বিয়ে। লাস্টবার বলেছিলাম না সারপ্রাইজ আছে? এটা তার নমুনা মাত্র। গেট রেডি দিয়া। বলেই আর দাঁড়ালো না ইফাজ। মুচকি এসে বেরিয়ে গেল রুম ছেড়ে। ধপ করে বিছানায় বসে পড়ল দিয়া। মাথায় চলতে লাগলো নানান ভাবনা। মাসখানেক আগে ইফাজ বলেছিল তাকে খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ দিবে। সেই সারপ্রাইজ যে এভাবে দিবে সেটা সত্যিই অকল্পনীয় ছিল দিয়ার জন্য। এবার যেন সত্যি কোনো কুল কিনারা পেল না। বারংবার একটা নামে মাথা চাড়া দিয়ে উঠল দিয়ার। তার বেস্ট ফ্রেন্ড দিশা। দিশা দিয়ার সবচেয়ে কাছের প্রিয় একজন বন্ধু। স্কুল কলেজ সবটাই একসাথে পার করে এসেছে তারা। ভার্সিটি লাইফেও একসাথেই পড়াশোনা এগিয়ে যাচ্ছে। তাদের বন্ধুত্বের জুটিতে অনেকের জায়গা হলেও বেস্ট ফ্রেন্ডের মাঝে তৃতীয় কারো স্থান হয়নি কখনো। আর না ছিল এত বছরেও তাদের মাঝে কোনো মনোমালিন্য। দিয়া দিশা নামের মতোই তাদের দুজনের বন্ধুত্বের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। অনেকে তাদের হিংসা চোখে দেখে বিচ্ছেদ ঘটাতে চাইলেও সফল হয়নি। কখনো মনোমালিন্য করাতে পারেনি তাদের মাঝে। দিয়া দিশা নামও সম্পর্কের মিল থাকলেও তাদের পছন্দ, স্বভাব, আচার আচরণে ছিল আকাশ পাতাল তফাৎ। দিয়া কথা কম বললেও দিশা ছিল প্রচুর বাচাল স্বভাবের। হুট করে সবার সাথে মিশে যেত। প্রথম দেখাতেই কাউকে কথার জালে জড়িয়ে নিত, পটিয়ে ফেলার ক্ষমতা ছিল এক মুহূর্তেই। পরিবারের ছোট মেয়ে হওয়ায় ছিল বড্ড অগোছালো ও বাউন্ডলে টাইপের। এজন্য ছেলেরাও খুব সহজেই দিশার প্রেমে মজে যেত। আহর আহর প্রেমের প্রস্তাবও আসতো তার। আর দিশার পুরোপুরি আলাদা ছিল দিয়া। শান্তশিষ্ট ও চুপচাপ একটা মেয়ে। সবকিছুতেই গোছালো ও চুপচাপ। সে নিজেই যেন ছেলেদের থেকে দূরে দূরে থাকতো। দু একটা প্রেমের প্রস্তাব পেলেও নাকচ করে যেত। দিশা অনেকগুলো প্রেমের সম্পর্কে থাকলেও ইফাজের সাথে তার সম্পর্কটা ছিল বেশ গভীর। যেখানে অন্যদের সাথে 4-5 মাস পর্যন্ত টেনে টুনে সম্পর্ক এগিয়ে নিয়ে গেলেও ইফাজের সাথে সেই সম্পর্কটা টিকে যায় 4 বছর। দিশা ও দিয়ার বন্ধুত্বের জুটির মতোই দিশা ও ইফাজের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই সম্পর্কটাই যে হঠাৎ এভাবে নষ্ট হয়ে যাবে সেটা দিয়ে কল্পনাও করতে পারে না। ইফাজ কিনা তাকেই দায়ী করে আসছে
সে সম্পর্কের বিচ্ছেদের কথা ভেবে। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল দিয়া। দিশা ও ইফাজের এত সুন্দর একটা সম্পর্কের বিচ্ছেদের কথা ভাবতেই ভার হয়ে ওঠে দিয়ার। হঠাৎ করে যেন বিচ্ছেদটা হয়ে গেল দিশা ও ইফাজের, ঠিক যেমন হঠাৎ করে তাদের সম্পর্কে শুরু হয়েছিল এসএসসি পরীক্ষার পর। তখন সবে কলেজে পা দিয়েছে দিয়া ও দিশা। মাসখানেক যাবার পর অনলাইনে পড়াশোনা ও বিভিন্ন সফটওয়্যারের প্রয়োজনীয়তায় মোবাইল ফোনের প্রয়োজন হয়। দিয়া তার মা ও ভাইয়ের মোবাইল ব্যবহার করলেও বাসা থেকে নতুন মোবাইল পেয়ে যায় দিশা। সপ্তাহখানিক পর বাকি বন্ধুদের সাথে তাল মিলিয়ে চালায় ফেসবুক নামক পার্সোনাল আইডি। খুলেও ফেলে দিশা। বেশ কিছুদিন যেতেই ও অপ্রত্যভাবে জড়িয়ে যায় ফেসবুকের সাথে। দিয়াকেও একটা ফেসবুক আইডি খোলার জন্য বলতে থাকে। বরাবরের মতোই দিয়া নাকচ করে দেয়, কিন্তু শুনতে চায় না দিশা। নানানভাবে বোঝাতে থাকে দিয়াকে। মেসেঞ্জারে তাদের কথোপকথন হবে সেটাও বলে। অবশেষে বলেই ফেলে, আচ্ছা যা, দুজনের ফোনেই লগ ইন থাকবে আইডি। তুই যেসব লেখালেখি ডায়েরিতে করিস সেগুলো ফেসবুকে লিখে পোস্ট করবি, আর আমি শুধু মেসেজে রিপ্লাই করব, ঠিক আছে? তখন আর না করতে গিয়েও পারে না দিয়া। রাজি হতে হয় তাকে, কিন্তু এ ব্যাপারে তার বাসায় কেউ যেন জানতে না পারে সেদিকে ঘুর সতর্ক করে তাকে। দিয়াশা আশ্বস্ত করে দিয়াকে, সবকিছু ঠিক করে দিয়াকে বলে। তাহলে নাম কি দিবে আইডির? দু বান্ধবী চেষ্টা করেও ভালো কোনো নাম খুঁজে পায় না। দিশা হতাশ হয়ে দিয়াকে বলে ওঠে, পেয়েছি একটা নাম। কি বল? তোর পছন্দ হবে তো? তোর কোনো কাজই আমার পছন্দ না দিয়া। স্বাভাবিক এই নামটাও পছন্দ হবে না, তবুও বল দেখি। দিয়া জানতো দিশা এমনই কিছু বলবে, তাই সহসাই কিছু বলে না। সামান্য সময় নিয়ে বলে ওঠে, জলফড়িং। দিয়া, এই দিয়া, চল তাড়াতাড়ি, আংটি পরাবে। ওদের তো আর তর্স হয়েছে না। চমকে উঠল দিয়া। ছুটে গেল ভাবনায় আনা অতীতগুলো। এই মুহূর্তে ঠিক কি করবে কিছুই যেন ভেবে পেল না। যেখানে বিয়ের কথায় নিজেই হাসি মুখে রাজি হয়েছে, তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছে, পরিবারের সম্মতিতে হ্যাঁ বলেছে, সেখানে কিভাবে আবার ও না করবে এই বিয়েতে? এইসব ভেবেই যেন সবটা এলোমেলো হয়ে গেল দিয়ার। বিয়েটা কিভাবে আটকানো যায় তার চিন্তায় চিন্তিত হয়ে উঠল। তবে বেশিক্ষণ ভাবতে পারল না কিছু। তার ভাবি মিথিলা এসে নিয়ে যেতে লাগলো। ভাবিকে কিছু বলতে গিয়েও বলতে পারলো না। আরো কিছু শুনিয়ে মজা নিতে লাগলো দিয়া। হতাশার নিঃশ্বাস ছাড়লো দিয়া। ইফাজের সাথে আবারও কথা বলতে হবে বলে ভেবে নিল। তাকে বোঝালে হয়তো বুঝে যাবে দিয়ার কথাগুলো, ঠিক যেমন এর আগে ও একবার বুঝিয়েছিল। ইফাজ সব কিছু ভুলে শান্ত হয়েছিল, কিন্তু হঠাৎ এতদিন পর পুরনো কথাগুলো মাথা নাড়া দিয়ে উঠল কেন ইফাজের? আর তাকেই বা কেন বিয়ে করতে চাইছে? সবকিছু ভাবনায় এনে নিজের প্রতি ভীষণ রাগ লাগছে দিয়ার। কেন যে বিয়েতে রাজি হলো, আর ইফাজের ছবি দেখে চিনতেই বা পারলো না কেন? দিশার মতো প্রেম ঘটিত কোনো সম্পর্ক ছিল না দিয়ার। প্রেমের প্রস্তাব পেলেও নাকচ করে গেছে। তার বরাবরের মতো ইচ্ছে ছিল অ্যারেঞ্জ ম্যারেজ করার। প্রেম ঘটিত ব্যাপারে বাসা থেকে কোনো বাধা না পেলেও দিয়ার প্রেম নামক জিনিসটা পছন্দ ছিল না কোনো কালেই। কিশোরীতে পা রাখার পরেই মনে মনে কাউকে কল্পনা করত তার জীবনে, যাকে শুধু বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসতে চেয়েছে। তাই তো যখন পরিবার থেকে তার বিয়ের ব্যাপারে এগোতে চেয়েছে, তখন আর না করেনি দিয়া। হাসি মুখে সম্মতি জানিয়েছে। হোস্টেলে থাকাকালীন একদিন হুট করে খবর আসে বাসায় যাওয়ার জন্য। সেদিনই ইফাজের পরিবার দিয়াকে দেখতে আসে। মেয়ে পছন্দ হয়েছে বলেও জানায়। দিয়ার পরিবারও দাওয়াত করে নিজেদের বাসায় যেতে বলে। সেদিন বেশ লজ্জায় পেয়েছিল দিয়া। ইফাজকে না দেখে নানান কল্পনা জল্পনা জুড়ে নিয়েছিল মনে। পড়াশোনার চাপে পরের দিনই দিয়াকে ফিরে আসতে হয়েছিল হোস্টেলে। তবে না দেখা হবু হাজবেন্ডের কথা মাথা থেকে সরাতেই পারেনি। সেটাকে আরো স্থায়ীভাবে স্থাপন করতে ফোন করে দিয়ার ভাবি বলে, উফ দিয়া, ইমতিয়াজ ভাইয়া আর তার পরিবারের লোকজন ভীষণ পছন্দ করেছে তোকে। সবাই তো তোর প্রশংসায় পঞ্চমুখ। কি যে বলো ভাবি। আহ, এতেই লজ্জা পাচ্ছিস কেন? পরেরটা তো শোন। বলে একটু থামলো মিথিলা। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, ছেলেটার কি সাহস বলতো? ঘর ভর্তি সবার সামনে অকপটে বলে উঠল, ভাবি দিয়ার মোবাইল নাম্বারটা দেন তো। শোনার পরে আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। বোন, যাই হোক, ইমতিয়াজ ভাইয়া কিন্তু তোকে ফোন দিবে। কিভাবে কথা বলবি এখন গুছিয়ে নে।
বলেই হাসলো মিথিলা। এদিকে লজ্জা পায় দিয়া। লজ্জাবতীর ন্যায় নুয়ে যায় যেন। কোনো রকমে নিজেকে স্বাভাবিক করে সামান্য কথা বলে মোবাইল রেখে দেয়, কিন্তু বুকের ঝিমঝিম শব্দটা কিছুতেই থামে না। মনে হয় এই বুঝি মোবাইল বেজে উঠল। সারাটা দিন দিয়াকে উদ্গ্রীবদের মাঝে কাটিয়ে রাতের প্রহরে মোবাইল বেজে ওঠে। অচেনা নাম্বার দেখে উত্তেজনা বৃদ্ধি পেল দিয়ার। কথা বলার সময় অপরিচিত কণ্ঠস্বরও পরিচিত বলেই মনে হলো, কিন্তু তখনও বুঝতে পারলো না এটাই ইফাজ। পরপর কয়েকদিন কথা হলো ইফাজের সাথে দিয়ার। এর মাঝে ইফাজ তার ছবিও পাঠালো, কিন্তু আফসোস, কিছুটা সন্দেহ হলেও ইফাজের এডিট করা সাইট থেকে তোলা ছবিটায় চিনতে পারলো না যেন। ইমতিয়াজ নামটা শোনার পর খুনাক্ষরেও ধারণা করতে পারলো না এটাই ইফাজ হবে। পরিষ্কার কোনো ছবি দিতে বললে ইফাজ বলে, ছবি কেন, সরাসরি যত দেখার দেখে নিও। তখন লজ্জায় আর কিছু বলতে পারতো না দিয়া। বিয়ের আগে হবু বরের সাথে একান্তে লুকিয়ে দেখা করার ইচ্ছে থাকলেও ইফাজের দিক থেকে কোনো সাড়া পায়নি দিয়া। তাই নিজের ইচ্ছেটাকে দমন করে চুপ থেকেছে, অপেক্ষা করেছে আজকের এই দিনের। কিন্তু এভাবে যে সারপ্রাইজ পাবে তা ধারণাও করেনি। বসার ঘরে যেতেই সবটা যেন তাড়াতাড়ি হয়ে গেল। সবার মধ্যমণি করে দিয়াকে আংটি পরানো হলো। সেই বাহানায় ইফাজ হাতটা চেপেও ধরল দিয়ার। বিরক্তি নিয়ে চেষ্টা করেও ছাড়াতে পারল না দিয়া। বড়দের চোখে না পড়লেও কাজিনটা ঠিকই দেখলো, হাসি ঠাট্টায় আরো মজা নিতে লাগলো। বলার পরও দিয়ার হাতটা ছাড়ল না ইফাজ। কালকে রেডি থেকো বউ, বিয়ের শপিং করতে যাব। কি করছেন আপনি? কেন করছেন আপনি এমনটা? কি চাইছেন? তোমাকে। ধীর চুপ হয়ে গেল দিয়া। সহসায় কিছু বলতেও পারল না যেন। তা দেখে হাসলো ইফাজ। কথাবার্তা ফাইনাল করে বিয়ের আয়োজন শুরু করতে বলল পরিবারের বড়রা। রাতের ঘুম চোখে এলো না দিয়ার। বিয়েটা কিভাবে আটকাবে সেটাই যেন ভেবে ভেবে অস্থির হয়ে উঠল। ভাবলো দিশাকে সবটা জানাবে, কিন্তু পর মুহূর্তেই ভাবলো দিশাকে জানিয়ে বা কি হবে? হ্যাঁ, কোনো দোষ হবে না দিশাকে ইফাজের ব্যাপারে জানিয়ে। হয়তো বলবে করে নে বিয়ে, কিন্তু ভালোবাসা পাবি না। ইফাজ তো আমাকে এখনো পাগলের মতো ভালোবাসে দিয়া। দিয়া জানে দিশার এই কথাটা বলতে মোটেও খারাপ লাগবে না, কারণ কথাটা দিয়ার খারাপ লাগলেও সত্যি এটাই। ভালোবাসা আর বিশ্বাস ভরপুর ছিল ইফাজের মধ্যে, কিন্তু 4 বছরের সম্পর্কের সেই বিশ্বাসটা ভেঙে গেলেও ভালোবাসা ফুরিয়ে যাওয়া সহজ নয়। দিশার বিশ্বাসঘাতকতার পর ইফাজের পাগলামোতে তার ভালোবাসাটা প্রতিনিয়ত ফুটে উঠেছে দিয়ার চোখে। হঠাৎ করে যেমন দুজন প্রেমের সম্পর্কে জড়িয়েছে, ঠিক তেমন হঠাৎ করে যেন তাদের বিচ্ছেদও ঘটে গেছে। জলফনিং নামের সেই ফেসবুক আইডিটা খোলার পর কেটে যায় সপ্তাহখানিক। এর মাঝে দিয়াও নানান কিছু শিখে ফেলেছে। নতুন নতুন ফেসবুক আইডিতে এক ফ্যান্টাসিও কাজ করে। মেসেঞ্জারে কথা না বললেও নিয়মিত পোস্ট করতে থাকে। একদিন হঠাৎ করেই তার করা পোস্টেই কতগুলো কমেন্টের ভিড়ে একটা কমেন্টে নজর যায়। 2 দিন আগের করা, ছোট্ট করে লেখা। বাহ, কথাগুলো বেশ সুন্দর তো, কিভাবে লিখলেন? হাসলো দিয়া। সেও সুন্দর করেই বলল, কেন হাত দিয়ে লিখেছি। ব্যাস সেখান থেকেই আর ও কিছু কথা বাড়ালো। এরপর ইনবক্সে গিয়ে হাই হ্যালো শুরু হলো। দিয়াও শুধু হাই হ্যালোতেই রিপ্লাই দিল। সময় গড়িয়ে মাস হলো। এক সময় দিয়া খেয়াল করলো ইফাজের সাথে বলা কনভারসেশনগুলো কথা বলার পর রিমুভ করা হতো। এটা যে দিশার কাজ সেটা বুঝতে বাকি রইল না। তা নিয়ে কখনোই কথা বাড়ায়নি দিয়া। ভেবেছে তাদের পার্সোনাল কথা তার না জানাই ভালো। 3 মাস পর দিয়া হঠাৎই জানতে পারে ইফাজ ও দিশার মাঝে এক নতুন সম্পর্ক গড়ে উঠেছে। দিশা নিজেই জানায়, এটাও বলে ফেক নাম ঠিকানার জায়গায় আসল নাম ঠিকানা সবটাই জানিয়েছে। ইফাজকে দিশারও যে ভালো লাগে সেটাও বলে। সব শুনে সহসাই কিছু বলতে পারে না দিয়া। এত তাড়াতাড়ি প্রেম কিভাবে হয় সেটাই যেন ভাবতে থাকে। মনে মনে বলে, বাকিদের মতো বেশি দিন টিকবে না দিশার এই সম্পর্কটাও। কিন্তু দিয়াকে অবাক করে দিয়ে মাস পেরিয়ে বছরে পরে ইফাজ দিশার সম্পর্কটা টিকে যায় বছর 4। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়া। দিশাকে এক্ষুনি কিছু জানাবে না বলে ভেবে নিল, কিন্তু এবার কাকে জানাবে? সবটা থেকে কিভাবে বের হবে? বাবা মাকে তো বলাই যাবে না। রাজি হয়েও বিয়েতে না করার কারণ জানতে চাইবে। বলতে হবে দিশার কথা। ইফাজ ও দিশার সম্পর্কের কথা জানালে তাদের দুজনেরই সম্পর্ক হয়তো খারাপ ভাববে দিয়ার বাবা মা।
নয়তো বোঝাবে তাকে। হয়তো বলবে, যা হয়েছে সেসব ভুলে যা মা, দিশা শুধুই অতীত ছিল। তুই বাবা মায়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেললো দিয়া। ভাবলো তার ভাবিকে বলবে, কিন্তু ভাবির সাথে তো মোটেও ফ্রি নয় দিয়া। সম্পর্ক বেশ মজবুত হলেও পেটের কথা কখনোই বলা হয়নি। হয়তো পরবর্তীতে জেনে গেছে মিথিলা, আন্দাজে কোনো কথা বলে শুনে নিয়েছে দিয়ার কাছে। কিন্তু হবু বড় বেস্ট ফ্রেন্ডের প্রেম ঘটিত কথাটা বলা লোভনীয় মনে করলো না দিয়া। সবকিছু ভাবনার পর একজনের কথাই মাথায় আসলো দিয়ার, তার বড় ভাই দিহান। দিয়া 7 বছরের বড় ভাই হলেও তাদের সম্পর্কটা ছোটবেলা থেকে বেশ মিষ্টি মধুর। দিয়ান ছোট থেকেই দিয়ার সাথে এভাবে মিশেছে, নিজেকে এক বন্ধু বানিয়ে নিয়েছে ছোট্ট বোনের। বাবা মাকে কোনো কথা বা আবদার না করতে পারলেও অনায়াসে দিহানকে তার সবটাই বলে ফেলে দিয়া। দিশা ও ইফাজের সম্পর্কে সবটাই জানে দিহান, দিয়াই বলেছে। কিন্তু ইফাজ যে সেই ছেলে সেটাই এখন অজানা দিহানের। ভাইয়ের কথা ভাবতেই যেন এক প্রশান্তির ছায়া মেলল দিয়ার চোখে মুখে। ভাইকে সবটা বললে যে অনায়াসেই সবটা বুঝে যাবে, সেই খুব ভালোভাবেই জানে। বিড়বিড় করে বলে উঠল, ভাইয়া রে, তুই এখন আমার একমাত্র ভরসা। জানি আমার পরিস্থিতি তুই ঠিকই বুঝবি। আর দেরি করলো না দিয়া, বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মোবাইল হাতে নিয়ে সময়টা দেখে নিল। রাত 11:19। এত রাতে ভাইয়ের ঘরে যাওয়াটা ঠিক হবে কিনা সেটাও ভাবলো একবার। পর মুহূর্তেই নিজের ভাবনাটা ছাড়িয়ে বলে উঠল, সময়ের কাজ সময়ই করতে হয় দিয়া। ছোটবেলা থেকে ভাইয়া তোকে এটাই শিখিয়েছে, তাহলে জীবনের এত বড় একটা কাজে কেন সময় নষ্ট করবি? বলেই নিজের রুম ছেড়ে বেরিয়ে গেল দিয়া। সোজা দিহানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। পরপর দুবার নক করলো, কিন্তু কোনো সাড়া পেল না যেন। সামান্য চুপ থেকে এবার খানিকটা জোরেই ডাকলো, ভাইয়া, দরজাটা খোল। বলতেই সাড়া দিল দিয়ার ভাবি। আধা মিনিটের ব্যবধানে দরজা খুলে দিল। এত রাতে দিয়াকে দেখে খানিকটা অবাক হলো মিথিলা। ব্যস্ত সুরেই বলল, দিয়া, এত রাতে কিছু হয়েছে বোন? না ভাবি, কিছু হয়নি। আসলে ভাইয়ার সাথে একটু কথা ছিল। সত্যিই তো কিছু হয়নি? না না, ভাইয়া কি করে? তোর ভাইয়া তো ঘুমিয়ে গিয়েছে দিয়া। দেখলি তো সারাদিন কত খাটুনি গেল। মুহূর্তে মন খারাপ হয় দিয়ার। মিথিলা ভেতরে আসলে বললে ও নাকচ করে দেয়। বিক্ষিপ্ত মন নিয়ে ফিরে এলো রুমে। ভাবলো কাল সকালে ভাইকে ডেকে সবটা জানিয়ে দিবে। সকাল সকাল মায়ের ডাকে ধরফরিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে দিয়া জোরে জোরে শ্বাস টেনে এদিক ওদিক তাকাতে লাগলো। মুহূর্তে ঘেমে একাকার হয়ে গেল দিয়ার শরীর। সারা রাত না ঘুমিয়ে সকালের দিকে চোখটা বন্ধ করায় হয়তো ঘুম এসেছে। এদিকে হতভম্বের ন্যায় তাকিয়ে রইল দিয়ার মা শেলি বেগম। মেয়ের অবস্থার গতিবেগ দেখে দ্রুত পা চালিয়ে বিছানায় বসে পড়েন। দিয়াকে দুহাতে জড়িয়ে নিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, দিয়া, কি হয়েছে মা? এমন চমকে উঠলি কেন? খারাপ স্বপ্ন দেখেছিস? বলতেই মায়ের দিকে তাকালো দিয়া। স্বাভাবিক করতে লাগলো নিজেকে। হ্যাঁ, খারাপ স্বপ্নই দেখেছে দিয়া। সারা রাত বিয়ে ভাঙার কথা চিন্তা করতে করতে চোখে যে কখন ঘুমের রেশ পর্যন্ত দেখা দেয়নি। ফজর আজানের পর সবে ঘুমিয়েছিল দিয়া। ইফাজকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গিয়েছিল। আর তাতেই ইফাজকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছে। কিন্তু এটা তো আর মাকে বলতে পারবে না দিয়া। শেলি বেগমকে কিছু না বলে জড়িয়ে ধরল দিয়া। নিজেকে স্বাভাবিক করে সামান্য সময় নিয়ে বলে উঠল, কিছু হয়নি মা, হঠাৎ দেখেছো তো তাই চমকে উঠেছি। ভয় পাইয়ে দিয়েছিস তো। রাতে কি ঘুমোসনি? চোখ দুটো কেমন বসে গেছে? মায়ের মন মেয়ের অবস্থা কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারল। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়া। মাকে এটা ওটা বলে কথা কাটালো। আর কথা না বাড়িয়ে মেয়েকে ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকতে বললেন শেলি বেগম। 11টার মাঝেই ইফাজ এসে তোকে নিয়ে যাবে। সেটা জানালো। ইফাজের কথা বলতে মনটা আবারও বিষণ্ণতায় ছেয়ে গেল দিয়ার। তবে শেলি বেগমকে তা বুঝতে দিল না। জিজ্ঞেস করলো দিহানের কথা। তাতে শেলি বেগম জানালো অফিস চলে গেছে দিহান। ভাইয়ের কথা শুনে আবারও হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো। এরপর মায়ের তাড়াহুড়োয় উঠে ফ্রেশ হতে চলে গেল দিয়া। ঘড়ির কাঁটা ঠিক 11টার কাছে যেতে ইফাজ এলো দিয়াকে নিতে। বেশি সময় ব্যয় না করে দিয়া ও মিথিলাকে নিয়ে বেরিয়ে গেল বিয়ের শপিং এর উদ্দেশ্যে। শপিংয়ে গিয়ে ইফাজের বোন, ফুপি ও কাজিনদেরও পেল। সবাই হইচই করে কেনাকাটা করতে লাগলো। এসবের মাঝে বিষণ্ণতার মাঝে নিশ্চুপ হয়ে কাটাতে চাইল দিয়া, কিন্তু বেশিক্ষণ যেন টিকতে পারল না নিজেকে। হঠাৎ ইফাজ তার হাতটা ধরে ফেলে। সবাইকে উদ্দেশ্য করে বলে,
তোমরা সবাই এদিকটা দেখো, আমি একটু দিয়াকে নিয়ে ওদিকটাই যাচ্ছি। বলতেই যেন সবাই হৈ হৈ করে উঠল। সামান্য লজ্জা পাবার ভান করলো ইফাজ। তারপর দিয়াকে টেনে নিয়ে চলে এলো সেখান থেকে। এতক্ষণ মুখ বুজে থাকলেও এবার চাপা স্বরে চেঁচিয়ে উঠল দিয়া। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। ইফাজের শক্তপোক্ত হাতের বাঁধন হতে নিজের হাতটা মুক্ত করতে বিরক্ত হয়ে রাগ নিয়ে বলে উঠে, কি সমস্যা আপনার? অসভ্যের মতো এমন করছেন কেন? বউয়ের সামনে পুরুষ জাতি অসভ্য না হলেও হয়ে উঠতে হয়। তুমি তো আমার হবু বউ, এখন থেকে না হয় তোমার কাছে একটু একটু অসভ্য হয়ে উঠলাম। দিশার সামনে ও এমন অসভ্য হয়ে উঠতেন বুঝি? না, আমি তো আপনার হবু বউ, আর সে তো ছিল আপনার গার্লফ্রেন্ড, মন থেকে মানা বউ। তার সামনে নিশ্চয়ই হাজব্যান্ডের মতোই অসভ্যতা করতেন। মুহূর্তে ইফাজের হাতটা আলগা হয়ে গেল, নিশ্চুপে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। দিশার কথা কর্ণপাত হতেই বিষাক্ততায় ছেয়ে গেল ইফাজের মন। তার চেহারায় পরিবর্তন লক্ষ্য করতেই দিয়া নিজের হাতটা ছাড়িয়ে নিল। দিয়া জানে দিশা ইফাজের কাছে ঠিক কতটা দুর্বলতা আর ভালোবাসা সেটাও আছে। 4 বছরের ভালোবাসাকে তো হুট করে ভোলা সম্ভব নয়। ইফাজের কোনো জবাব না পেয়ে দিয়া আবারও বলে ওঠে, হাজব্যান্ডের মতো বলছি কেন? হাজব্যান্ড হয়েই তো অসভ্যতামিগুলো করতেন, তাই না? দিশা এর সবটাই তো বলতো আমাকে। মোটেও সত্যি নয় কথাটা। দিশা ও ইফাজের কোনো গোপন কথায় কখনোই বলেনি দিয়াকে ফিজিক্যাল রিলেশন বা চুমুটুমুর কথা। দিশাকে বলতেই তা সূক্ষ্মভাবে এড়িয়ে গেছে দিয়ার কাছ থেকে। খারাপ লাগতো দিয়ার, বেস্ট ফ্রেন্ডের এমন এড়িয়ে চলা কথায় বেশ খারাপ লাগতো। কিন্তু পরবর্তীতে কখনোই জানতে চায়নি দিয়া, তবে মনে মনে ঠিকই সন্দেহ করত দিশার হাবভাবে। সে ব্যাপারটাই কেন যেন দিয়ার মনে খচখচ করতে লাগলো। অজানা রাগ হতে লাগলো দিশার প্রতি। 4 বছরের সম্পর্ক, অথচ কোনো ফিজিক্যাল রিলেশন, জড়াজড়ি আর চুমুটুমু হয়নি, তা মানতে পারে না দিয়া। সুযোগ বুঝে যেন এই কথাটাই ইফাজকে বোঝাতে চাইলো দিয়া। চোখ তুলে ইফাজের দিকে তাকালো দিয়া, তবে এবার তার মনোভাব বুঝতে পারলো না যেন। চেহারায় পরিবর্তন এলো না ইফাজের, বরং আগের চেয়েও স্বাভাবিকতায় ফিরে এলো। দূরত্ব গুছিয়ে এগিয়ে এলো দিয়ার কাছে, আবারও জড়িয়ে নিল হাত। মুচকি হেসে বলেই, আচ্ছা, দিশার সাথে কেমন অসভ্যতা আমি করতাম সেসব না হয় আমাদের বাসর রাতে শোনাবো তোমাকে। এখন তো চলো বউ। দিয়ার কোমর জড়িয়ে নিল ইফাজ। সামনের দোকানের দিকে যেতে চাইলো, তেতে উঠল দিয়া। এক ঝটকায় ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারল না। রাগী কণ্ঠে বলে উঠল, অসভ্য লোক, আবারও অসভ্যতামি শুরু করেছেন? আপনাকে আমি কখনোই বিয়ে করব না ইফাজ। শুধু সময়ের অপেক্ষা, বিয়েও হবে আর বাসর রাতে। কথাটা শেষ করলো না ইফাজ, কিছু একটা ইশারা করে চোখ মারলো। তা দেখে আরো রেগে গেল দিয়া, বলে উঠল, ছি, অসভ্য জঘন্য লোক। আরে আরে, বাসর রাতে দিশার সাথে করা অসভ্যতামিগুলোর বর্ণনা দিব, কথাটা তো শেষ করতে দিবে তো নাকি? মানল না দিয়া। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে গজগজ করতে লাগলো। সেদিকে ধ্যান দিল না ইফাজ, তাকে টেনে দোকানের ভেতর নিয়ে গেল। কিছু জুয়েলারি সেট বের করতে বলে দিয়াকে পছন্দ করতে বলল তাদের বিয়ের রাতের জন্য। করলো না দিয়া, উল্টো সিন ক্রিয়েট করলো। বেরিয়ে এলো দোকান থেকে। দীর্ঘশ্বাস ছাড়লো ইফাজ, নিজেও বেরিয়ে এলো দোকান থেকে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে দিয়া। কেটে গেছে কয়েকটা দিন। ইফাজের সাথে তার বিয়ের আর মাত্র গুনে গুনে 11 দিন বাকি। ভেবে পাচ্ছে না দিয়া কি করবে। ভেবে পেলেও তা বাস্তবায়ন করতে পারেনি এখনো। কথা বলতে পারেনি ভাইয়ের সাথে। অফিস ও দিয়ার বিয়ে নিয়ে ব্যস্ততা বেড়েছে দিহানের। বাড়িতে রাত ছাড়া সময়টুকু দিতে পারছে না। যতটুকু পারছে তা ক্লান্ত শরীরে বিছানায় ঘুমিয়ে কাটাচ্ছে। আজকে শুক্রবার, ছুটির দিনে দিহান সকাল থেকে বোনের বিয়ের কার্যক্রম ছেড়ে দুপুরের পর বাড়িতেই আছে। দুপুরের খাবার শেষ করে নিজের রুমেই আছে। দিয়া ভাবলো এক্ষুনি ভাইকে সবটা জানিয়ে দিবে, বলেই দিবে দিশা ইফাজের সম্পর্কের কথা। ভেবেই উঠে দাঁড়ালো দিয়া। রুম ছেড়ে বেরিয়ে ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ালো। আধখোলা দরজাটা পুরোপুরি খুলতেই দেখতে পেল দিহানকে বিছানায় আধশোয়া হয়ে মোবাইল টিপছে। সেখান থেকে দিয়া ডেকে উঠল ভাইকে। ভাইয়া। চৌকিতে মাথা তুলে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে নিল দিহান। দিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, দিয়া, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আসলে দিয়া সোজা এসে বিছানার কাছে ভাইয়ের সামনে দাঁড়ালো। বসতে বলল দিহান। বাধ্য মেয়ের মতো বসেও পড়ল দিয়া। কিছুই বলল না, চুপ করে মাথা নিচু করে রইল। আধা মিনিটের মতো অতিক্রম হতে যখন দিয়া কিছু বলল না,
তখন বোন যে কিছু বলতে চায় তা বুঝতে পারলো দিহান। মুচকি এসে বলে ওঠে, কি রে, আজকে তো চুপ করে আছিস কেন? কিছু বলবি? মাথা ঝাঁকালো দিয়া, বোঝালো হ্যাঁ বলতে চাই কিছু। হাসলো দিহান। বোন যে তাকে কিছু বলতে এসেছে তা ঠিকই আন্দাজ করে নিয়েছে। ঠোঁটের হাসিটা বজায় রেখে দিহান বলে ওঠে, সে তো বুঝতেই পারছি, আজকাল অতি প্রয়োজন ছাড়া তো ভাইয়ের কাছে আসাও হয় না। এমন কিছু না ভাইয়া, আসলে আমি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, এখন বল কি লাগবে। আমতা আমতা করলো দিয়া। বলতে গিয়েও আটকে যেতে লাগলো যেন। দিহান তাকে আবারও বলতে বলে। সামান্য সময় নিয়ে দিয়া বলতে লাগলো, ভাইয়া আমি আসলে ভাইয়ের কাছে কিছু বলতে কবে থেকে এত ভাবতে শুরু করেছিস বুড়ি? নির্দ্বিধায় বলে ফেলতো। আমি এই বিয়েটা করতে পারবো না ভাইয়া। হেসে উঠল দিহান। বেশ শব্দ করেই হাসলো। বলে উঠল, বিয়ের আগে এই সমস্যা সব মেয়েরই হয় নাকি দিয়া? তোর ভাবিও আমাদের বিয়ের 3 দিন আগে ফোন দিয়ে বলেছিল। দিহান, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। বলেই একটু থামলো দিহান। শব্দ করেই হাসলো। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, অথচ দেখ, বিয়ের আগে 7 বছরের সম্পর্ক আমাদের। সে কি কান্না তোর ভাবির? ওকে এখনো এই কথাটা বলে রাগিয়ে দিই। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়া। ভাইয়ের কথায় সহসাই কিছু বলতে পারলো না যেন। সামান্যক্ষণ চুপ থেকে বলতে লাগলো, ভাইয়া আমি ইফাজকে। শেষ করতে পারলো না কথাটা, মাঝেই থেমে গেল। মূলত থেমে যেতে হলো দিয়াকে। মিথিলা ঘরে ঢুকতে ঢুকতে বলতেই, এই দিহান, দিয়াকে তো। দিয়ার দিকে নজর পড়লো মিথিলার। তাকে দেখে হাসলো আর বলল, ও দিয়া, তুই এখানে আসছিস, ভালোই হলো। সামান্য থামলো মিথিলা। দিহানের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে আবারও বলে ওঠে, এই দিহান শোনে না, ইফাজ ভাইয়া এসেছে, দিয়াকে নিয়ে একটু বাইরে যেতে চায়। হাসি ফুটে উঠলো দিহানের ঠোঁটে, কিন্তু চমকে উঠলো দিয়া। অবাকের ন্যায় তাকালো ভাবির দিকে। সহসায় মুখ ফুটে বেরিয়ে এলো, উনি কেন? বললো তো কিছু কেনার আছে, তবে এই কিছুই না ননদিনী, সবটাই বাহানা। মোট কথা বিয়ের আগে তোর সাথে একটু একান্ত সময় কাটাতে চাই। কি সমস্যা আপনার? তখন থেকে হেঁটেই চলেছি। কি বলতে এখানে এনেছেন সেটা বলুন। নিজের সহ্য শক্তি হারিয়ে বিরক্তির রেশ নিয়ে বলে উঠল দিয়া। মাথা ঘুরিয়ে পেছন ফিরে তাকালো ইফাজ। তাকে নিয়ে দিয়ার বিরক্তির মাত্রাটা বেশ বুঝতে পারলো। সহসা কিছু বলল না। একটু সময় নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল ইফাজ, বলছি সামনে চলো। কি এমন বলবেন আপনি যে বাসা থেকে এভাবে মিথ্যা বলে নিয়ে আসলেন? মতলবটা কি আপনার? সেদিনের মতো কি আবারও আমাকে উঠিয়ে? বউ হও তুমি আমার, ওঠানোর প্রয়োজন হবে না। বলছি না বউ বলবেন না আমাকে। করব না আমি আপনাকে বিয়ে। ভাইয়াকে বলে দেব সবটা। বলতেই তো গেছিলাম শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা বলো, চলো এখন। বলেই হাঁটার মাত্রা বাড়িয়ে দিল ইফাজ। খানিকটা এগিয়ে গেল। এদিকে বেশ অবাক হলো দিয়া। ইফাজের শান্ত স্বভাবটা ঠিক মেনে নিতে পারলো না যেন। বেশ সময় নিয়ে ইফাজের শান্ত স্বভাবটা উপলব্ধি করতে পারলো দিয়া। বাসায় আসার পর থেকে। তখন বাসার রুমে দিয়া যেতেই ইফাজ সবার সামনে নির্দ্বিধায় বলে ওঠে, দিয়া একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও প্লিজ, কিছু কেনার আছে, সেগুলো নিয়েই তোমাকে বাসায় নামিয়ে দিয়ে যাব। বাবা মা ভাইয়ের সামনে জবাব দিতে পারেনি দিয়া। রাগ হলেও চুপ করেই ছিল। ইফাজের সাথে আসার ইচ্ছে মোটেও ছিল না, কিন্তু সবাই মিলে তাকে পাঠিয়ে দিল। রিকশায় উঠে সোজা এই পার্কটায় আসতে বলে ইফাজ। এতেই রেগে যায় দিয়া। বলে, পার্কে কেন? তখন ইফাজ বলে, কিছু কথা আছে তার সাথে বিকেলের এই মুহূর্তে। পার্কে মানুষের সংখ্যা ব্যাপক, বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষের আনাগোনা। যে যার মতো দল বেঁধে আড্ডা দিচ্ছে, খেলছে, গল্পে মেতেছে। কপতিরা প্রেমে মত্ত হয়ে উঠেছে। ইফাজ একটু সামনে হাঁটছে, একটা নিরিবিলি জায়গা খুঁজছে। দিয়া খানিকটা পেছনে। মনে মনে ইফাজকে হাজারো বকা দিতে দিতেই সামনে এগোচ্ছে। আচমকায় এক অচেনা যুবকের সাথে ধাক্কা লাগলো দিয়ার। ধাক্কা লাগার ব্যক্তিটা চৌকিতে দিয়ার পেটে গভীরভাবে স্পর্শ করল। মুহূর্তে হাতটা গভীরে স্পর্শ করে বুকের কাছটায় উঠিয়ে থামে। হিজাবে টান লেগে কাঁধে থাকা পিন কাঁধেই ফুটে গেল দিয়ার। বলেই মৃত্যু আর্তনাদ করে উঠল। দুহাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছেলেটাকে। সবকিছু এত দ্রুত ঘটে যাওয়ায় হতবিহ্বল দিয়া। ছেলেটা যে তাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করেছে তা বুঝতেও বাকি রইল না।
ভদ্রতা দেখিয়ে নাটকীয় ভঙ্গিতে ছেলেটা বলতে লাগলো। সরি আপু, আমি অসভ্য, দেখে চলতে পারিস না? সরি বলে নাটক করছিস? একদল বকে যাওয়া ছেলেদের দেখেও থেমে রইল না দিয়া। কাপা কাপা গলায় প্রতিবাদ করে উঠতে চাইলো, তবুও যেন দুর্বল হয়ে পড়ল। এমনটা কখনো হয়নি দিয়ার সাথে, না এমন পরিস্থিতিতে পড়েছে। অচেনা যুবকের বাজে স্পর্শে ঘিন ঘিন করতে লাগলো ভেতরটা। ছেলেগুলোর বয়স বেশি না, দিয়ার চেয়েও বছরখানেক কম হবে হয়তো। হাতে পায়ে বড় হয়েছে মাত্র, আর বাবার অফুরন্ত টাকায় বিগড়ে গেছে। ছেলেগুলোর চেহারা দেখে এর চেয়ে বেশি কিছু মনে হলো না দিয়ার। রাগের বশে তুই বলেই সম্বোধন করলো। এতে যেন ছেলেটার রূপ পাল্টে গেল চকিতে। কজন ছেলের মাঝে সেই ছেলেটাই সামান্য এগিয়ে এলো দিয়ার কাছে, বলতে লাগলো, সরি বললাম কানে গেল না? সিন ক্রিয়েট করতে মন চাই? কি করছি আমি? তুই তোকারি করছিস কাকে? কি হয়েছে? এর মাঝে ইফাজ এগিয়ে এলো। দিয়ার আর্তনাতেই পেছন ফিরে তাকিয়েছিল ইফাজ। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে না পারলেও দিয়ার সামনে দাঁড়িয়ে থাকা একদল ছেলেকে দেখে এগিয়ে আসে। দিয়ার কথা স্পষ্টভাবে বুঝতে পায় না, কিন্তু ছেলেটার কথা ঠিকই স্পষ্টভাবে শুনতে পায়। জিজ্ঞেস করে কি হয়েছে। এতে তাদের মাঝে থাকা একজন বলে ওঠে, তাতে আপনার কি? আপনি আপনার কাজ করেন ভাই। আমার কাজটাই তো করছি। বলে দিয়ার দিকে তাকায় ইফাজ উত্তরের আশায়, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না দিয়া। হয়তো হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কিছু বলতে পারছে না। ছেলেটার কথা শুনে তার চোখ দুটো ছলছল করে উঠেছে। ইফাজকে দেখে তার মাত্রা কিছুটা যেন বৃদ্ধিও পেয়েছে। দিয়ার অস্বাভাবিক চেহারা দেখে কিছুটা আন্দাজ করলো ইফাজ। ইশারায় আবারও কিছু বলতে বলল। মাথা ঝাঁকালো দিয়া, বোঝালো কিছু হয়নি। মানলো না ইফাজ। ছেলেটা আবারও দিয়াকে কিছু বলতে নিতেই এগিয়ে এলো। দিয়ার হাত জড়িয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল, এরা কিছু বলেছে? সত্যি করে বলো দিয়া। আবারও মাথা ঝাঁকালো দিয়া। সত্যিটা বলতে চাইলো না, হয়তো পারলো না। ছেলেগুলো এবার বুঝতে পারলো ইফাজের সাথে মেয়েটা ছিল। সামান্য পিছিয়ে গেল ছেলেটা, কোনো রকমে আমতামতা করে সরে যেতে লাগলো, কিন্তু আটকে দিল ইফাজ। ছেলের হাতের বাহু চেপে ধরলো, হালকা চেঁচিয়ে দিয়াকে উদ্দেশ্য করে বলল, কি বলছি কথা কানে যায় না? কি বলছি? আরে ভাই কিছুই বলি না, জাস্ট ধাক্কা লেগেছে, সরি বলেছি বেশ। ছেলেটার কথা কানে নিল না ইফাজ। দিয়া বললে তবেই যেন শুনবে। বেশ জোরে ধমক দিয়ে উঠলো দিয়াকে। আশেপাশে কিছু লোকজনও দাঁড়িয়ে গেল। এবার চুপ থাকতে পারলো না দিয়া, বাধ্য হয়ে দীর্ঘ গলায় বলতে লাগলো, ছেলেটা আমাকে বাজেভাবে স্পর্শ। ব্যাস, আর কিছু শোনার প্রয়োজন করলো না ইফাজ। না সময় ব্যয় করলো। সে এমনটাই কিছু আন্দাজ করেছিল, কিন্তু দিয়াকে যে বাজেভাবে স্পর্শ করেছে তা বুঝতে পারেনি। তড়িতে ছেলেটার টি শার্টের কলার ধরে অপর হাতে বেশ জোরেই সরে থাপ্পড় দিল ইফাজ। মুখ ফুটে বেশ বাজে শব্দ উচ্চারণ করে বলে উঠল, কি বলেছে? শালা কুত্তার বাচ্চা, ওর গায়ে হাত দেবার সাহস হলো কি করে? তোকে তো আজ। বলে মারতে শুরু করলো ছেলেটাকে। সাথের ছেলেগুলো আটকাতে তাদের আসলে তারাও মার খেলো। বেশ বড়সড় ঝামেলা বেঁধে গেল মুহূর্তেই। আশেপাশে লোকজনও আরো জড়ো হয়ে গেল। হঠাৎ এতটা সিনক্রেট হয়ে যাবে দেখে বেশ ঘাবড়ে গেল দিয়া। ইফাজকে আটকাতে চাইলো, কিন্তু পারলো না। এমন অবস্থায় ইফাজকে কখনোই দেখেনি দিয়া। এভাবে রেগে যাবে সেটাও ভাবেনি। শেষমেশ দিক বেদিক না পেয়ে ইফাজের হাত ধরে টেনে ধরলো, জড়িয়ে ধরে থেমে যেতে বলল। হঠাৎ পাওয়া অনাকাঙ্ক্ষিত স্পর্শে চকিতেই থেমে গেল ইফাজ। ঘাড় ঘুরিয়ে দিয়ার দিকে নজর দিল। ছলো ছলো চোখে তাকিয়ে আছে মেয়েটা। মুখ ফুটে কিছু না বলেও বলতে চাইছে অনেক কিছু। মুহূর্তে যেন কিছু একটা হলো ইফাজের। শীতল হয়ে গেল তার রাগান্বিত শরীর। উপেক্ষা করতে পারলো না দিয়াকে। এতক্ষণে ছাড়া পেয়ে ছেলেগুলো উঠে দাঁড়িয়েছে। চলে যাবার উদ্যোগ নিতে চৌকিতেই সামনে তাকালো ইফাজ। ছেলেটার প্রসঙ্গ বরাবর লাথি দিয়ে খুব বাজেভাবে একটা গালিও দিল। ছেলেটা আবারও পড়ে গেল মাটিতে। আর্তনাদ করতে বাকিরা এসে ধরলো। সেখানে আর দাঁড়ালো না ইফাজ। অপর হাতে দিয়াকে আলতোভাবে জড়িয়ে নিয়ে চলে এলো সেখান থেকে। দিয়াকে নিয়ে পার্কের মাঝে একটা ছোট্ট দোকানে বসলো। এক বোতল পানি কিনে তা দিয়ার হাতে এগিয়ে দিল। চোখে মুখে পানি ছিটিয়ে সামান্য খেতে বলল। কোনো কথা না বাড়িয়ে দিয়েও তাই করলো। বেশ খানিকটা সময় পর স্বাভাবিক হয়ে ওঠে। আর থাকতে চাইলো না দিয়া। মৃদু স্বরে জানালো বাসায় যেতে চায়। ইফাজও দ্বিমত পোষণ করলো না। দিয়াকে নিয়ে চলে এলো বাসায়।
গিয়ে রেখে আসলো। এই বিষয়ে বাসার কাউকে জানালো না দিয়া। রাতে দিহানের সাথেও কথা বললো না বিয়ের ব্যাপারে। ভাবতে থাকলো ইফাজের রাগান্বিত চেহারা এবং তার প্রতি হঠাৎ এতটা কেয়ারিং হওয়া। গত হলো আরো 2 দিন, বাকি রইল ইফাজ ও দিয়া গুনে গুনে 9 দিন। এই 2 দিনে সেদিনের ঘটনা বারংবার দিয়ার মস্তিষ্কে হানা দিয়েছে। ছেলেটাকে বাজেভাবে গালমন্দও করেছে। আফসোস করে ভেবেছে, ইস, ছেলেটাকে যদি তখনই জোরে সোরে থাপ্পড় লাগাতাম। বেশ করেছে, ছেলেগুলোকে মেরেছে ইফাজ। আমারও উচিত ছিল লাগানো। আবারও সে একই কথা ভাবলো দিয়া। মনে পড়লো সেদিন রাতে ইফাজের ফোন কলের কথা। সেদিন রাতে ফোন করে ইফাজ তাকে কথা হয় বেশ খানিকক্ষণ। তার অবস্থার কথা জেনে নিয়ে সাবধানে থাকতে বলে ইফাজ। আরও নানা সাবধানতা অবলম্বন করতে বলে। এদের যেন বেশ বিরক্ত হয় দিয়া। বলে উঠে তাকে নিয়ে যেন আর না ভাবে। ইফাজ বলে উঠে, বিয়ে ভাঙার সুযোগ করে দিতে চেয়েছিলাম তোমায়, নিজেই বিয়েতে না করতে চেয়েছিলাম, বাট আপাতত প্ল্যান চেঞ্জ। বলে একটু থামে ইফাজ। এবার বেশ শব্দ করে হেসে ওঠে। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে, শোনো মেয়ে, বিয়ে তোমাকেই করছি আমি, আর এটাই ফাইনাল। কেন করছেন আপনি এমনটা? আমাকেই বা কেন বিয়ে করতে চাইছেন? দিশা যদি... থেমে যায় দিয়া। নিশ্চুপে বার কয়েক নিঃশ্বাস টেনে নেয়। একটু সময় নিয়ে ধীর গলায় শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখুন ইফাজ, যা হয়েছে সেসব ভুলে নতুনভাবে সবটা শুরু করেন। দিশা তো ঠিকই সুখে আছে আপনাকে ছাড়া, তাহলে আপনি কেন পারবেন না? ও, আপনার ভালোবাসা ছিল ঠিকই, কিন্তু আপনাদের সংসার এক ছিল না। আগেও বলেছি, এখনো বলছি, সবটা ভুলে নতুন করে জীবনটা সাজিয়ে নিন। সেদিনও তোমার কথাগুলো নিয়ে বেশ ভেবেছি, আর তোমার বেঈমান বান্ধবীকে ভুলেও গেছি। পাশে কাউকে পেলে মানসিক প্রশান্তি পাবেন, স্বস্তি পাবেন। একেবারে ভুলে যাবেন দিশাকে। আপনি তাকে নয়, সে আপনাকে বুঝবে, সাপোর্ট করবে, যত্ন নিবে, ভালোবাসবে। আমার বিশ্বাস এমন কেউ আপনার জীবনে আসবে ইফাজ। হয়তো তার আগমন অনেক আগেই হয়েছে। ইফাজের কথাটা কর্ণপাত হতে খানিকটা অবাক হয় দিয়া। পর মুহূর্তে কিছু ভেবে যেন নিঃশ্বাস ছাড়ে। ভাবে, যাক, এবার হয়তো বুঝতে পেরেছেন ইফাজ। কেউ হয়তো তাকে এই মুহূর্তে সাপোর্ট করেছে, তার কথাই হয়তো বলেছে এই বিয়েতে না করলেই হয়। দিয়া বলে, তাহলে তো হয়েই গেল। প্লিজ ইফাজ, বিয়েতে না করে দিন। অনুরোধের গলায় বলে দিয়া। তাতেই শব্দ করে হাসে ইফাজ। চট করে বলে ওঠে, আমার মানসিক শান্তির সাপোর্ট স্বস্তির জন্য হলেও আমার তোমাকেই লাগবে দিয়া। বলেই কল কেটে দেয় ইফাজ। আর হতভম্বের ন্যায় বসে থাকে দিয়া। বাঁচতে থাকে ইফাজের বলা কথাটা। বুড়ি, করছিসটা কি? হ্যাঁ, সেই কখন থেকে ডেকে চলেছি। বলতে বলতে রুমে ঢুকলো দিহান। চকিতে দিয়ার করা ভাবনাগুলো ছুটে গেল। রাতের খাবারের জন্যই ডাকছিল তাকে, কিন্তু নিজের ভাবনায় এতটাই মশগুল ছিল যে কারোর ডাক কানে আসেনি দিয়ার। ভাইয়ের কথায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। চট করে বলে উঠে, কি হয়েছে ভাইয়া, কিছু বলবি? খেতে ডাকছে সবাই, মিথিলা ডাকলো, মা ডাকলো, তবুও শুনতে পাসনি? কি এত ভাবছিস? হ্যাঁ আসলে ভাইয়া আমি তো... আচ্ছা বাদ দে, খেতে চল। ভাইয়া কিছু বলার আছে তোকে। যেতে লাগছিল দিহান, তাকে থামিয়ে দিল দিয়া। পেছন ফিরে তাকালো দিহান। জানতে চাইলো কি বলতে চায় দিয়া, কিন্তু হঠাৎই যেন দিহানের কিছু মনে পড়ে। দিয়াকে বলে ওঠে, উফ, তোকে বলতে তো ভুলে গিয়েছিলাম। শোন বুড়ি, আজকে দিশার শ্বশুর বাড়ি গিয়েছিলাম সন্ধ্যার পর। বলে একটু থামলো দিহান। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, আবিদের সাথেও দেখা হয়েছিল। ওদের দুজনকেই 3 দিন আছে আসতে বলেছি। দিশা না আসলে কি মজা হবে বল? মজা হবে ভাইয়া, অনেক মজা হবে। বিড়বিড় করে বলে উঠে দিয়া। কথাটা ঠিক শুনতে পেল না দিহান। শুনতে না পেয়ে বোনকে জিজ্ঞেস করে, কিছু বললি বুড়ি? না ভাইয়া, তেমন কিছু না। দিশা কিছু বলেছে? তেমন কিছু না, বললো তোর সাথে কথা বলে নেবে। বলে চুপ করে যায় দিয়া। প্রত্যুত্তরে কিছু বলতে পারে না। দিশা ফোন দিলে কি বা বলবে সে? তাদের মাঝে তো অদৃশ্য এক দেয়াল গড়ে উঠেছে। সময়ের ব্যবধানে তা যেন বিশাল ভাবতেই আকৃতি ধারণ করেছে। কথায় আছে না, বিয়ের পর মেয়েরা পরিবর্তন হয়, পাল্টে যায় সম্পর্ক। দিশার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। তাদের বন্ধুত্বের সম্পর্কে প্রভাব ফেলেছে। যতটুকু বাকি ছিল সেটাও ইফাজের সাথে বিচ্ছেদের পর যেন মৃত হয়ে গেছে। বোনকে চুপ থাকতে দেখে দিহান বলতে লাগে,
আবিদের সাথে তো এই প্রথম দেখা। ছেলেটা সত্যি অনেক ভালো, দিশাকে অনেক ভালোবাসে, কিন্তু ওই ছেলেটার কথা ভাবতেই ভীষণ খারাপ লাগে। 4 বছরের সম্পর্ক ভুলে যাওয়া সত্যি অনেক কষ্টসাধ্য। একটু থামলো দিহান, জোরে নিঃশ্বাস টেনে আবারও বলতে লাগে, দেখ না, মিথিলার সাথে আমার কত বছরের সম্পর্ক। বিয়ের আগে চাকরি ছিল না বলে মানছিল না ওর বাবা। ওকে হারিয়ে ফেলার ভয়ে আমার বুক কাঁপতো। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিহান, বোনের দিকে তাকালো। ভালোবাসা হারানোর যন্ত্রণা উপলব্ধি করতে পারে দিহান। যদিও সে ভালোবাসার মানুষকে পেয়েছে, হারিয়ে ফেলার আগ মুহূর্তে নিজের করে নিয়েছে। সকল ব্যর্থ প্রেমিকের জন্য খারাপ লাগে দিহানের, মায়াও হয়। দিশার সেই প্রাক্তন প্রেমিকের জন্য ঠিক একই মায়া কাজ করে। দিহান আবারও বলে ওঠে, 4 বছর তো কম সময় নয়। সবটা ভুলে নতুনভাবে জীবন শুরু করুক ছেলেটা। দেখিস, ছেলেটা দিশার চেয়েও বেস্ট কাউকে জীবনে পাবে। ভাইয়া, নিজেকে সামলে নিল দিহান, বোনের মাথায় হাত রেখে বলে, এসব নিয়ে ভাবতে হবে না তোর, খেতে আয়। বলেই ঘর ছেড়ে বেরিয়ে যাবার উদ্যোগ নেয় দিহান। এবার আর চুপ থাকতে পারল না দিয়া, চৌকিতে বলে উঠে, ইফাজি সেই ছেলে ভাইয়া। দাঁড়িয়ে গেল দিহান, ঠিক বুঝতে পারলো না যেন বোনের কথা। বলে উঠল, ইফাজ মানে কার কথা বলছিস? ইমতিয়াজ আহমেদ ইফাজ, যার সাথে আমার বিয়ে হবার কথা। ইমতিয়াজ? ইমতিয়াজ দিশার সেই প্রাক্তন প্রেমিক ছিল? কি বলছিস তুমি এসব? ইমতিয়াজ কেন করবে এমনটা? অবাকের ন্যায় জিজ্ঞেস করলো দিহান। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়া, বলে উঠল, জানি না ভাইয়া ইফাজ কেন এমনটা করছে, তবে ইচ্ছে করে করছে সবটা। উনি আমাকেই দিয়ার সাথে বিচ্ছেদের কারণ ভাবে। তোকে ভাবে মানে? হ্যাঁ ভাইয়া, দিশার বিয়ের কথাটা যদি ওনাকে জানাতাম তবেই নাকি দিশাকে হারাতো না। আমাকে ব্লেম করে উনি। কিন্তু তুই তো এর কিছুই জানতিস না। দিশার বিয়েটা তো আচমকা হলো। ইফাজ তো সেটা বিশ্বাস করতে চাইছে না ভাইয়া। ওনার ধারণা আমি এর পেছনে আছি। মাসখানেক আগে যখন হঠাৎ করেই আমাকে প্রায় উঠিয়েই নিয়ে গেল, তখন। উঠিয়ে নিয়ে গেল মানে? বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো দিহান। সহসা চুপ করে গেল দিয়া। ভাবলো এই টপিক্সটা হাইড করে গেলেও পারতো, কিন্তু না, ভাইকে আজ সবটা জানাতেই হবে। দিহানের হাত ধরে বিছানায় বসতে বলল দিয়া। একটু সময় নিয়ে বলে উঠল, দিশার বিয়ের পর সপ্তাহখানেক পাগলামো চলে ইফাজের। অনেক বোঝায় ওনাকে, কিন্তু কিছুতেই যেন কাজ হয়নি। হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো, দিশার নাগাল না পেয়ে আমাকেই রাস্তায় বিরক্ত করত। বোঝাতাম ওনাকে, কিন্তু কখনোই শোনেননি। তারপর হঠাৎ শান্ত হয়ে যায়, দেখা মিলে তার। এটুকু বলেই সামান্য থামলো দিয়া। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে ওঠে, মাসখানেক আগে তুই রেস্টুরেন্টে যেতে বলেছিলি ভাবিকে নিয়ে, তুই আসছিস বলে। সেদিন রেস্টুরেন্টে গিয়ে হঠাৎ ইফাজের সাথে দেখা। আমাকে দেখেই যেন পুরনো রাগ নতুনভাবে ধরা দিল। এক প্রকার জোর করেই নিয়ে গেল সেখান থেকে। তোকে কল দিতেই ফোন ছিনিয়ে নিয়ে সুইচ অফ করে দিল। আবারও বোঝালাম ওনাকে, নতুনভাবে সব ভুলে জীবন শুরু করতে বললাম। সবটা শান্ত ও স্থির হয়ে শুনল, কিন্তু বুঝলো না। খুব তাড়াতাড়ি আমাকে সারপ্রাইজ দিতে চায়, সেটা বলেই চলে গেল। থেমে গেল দিয়া, তাকালো ভাইয়ের দিকে। রেগে গেছে দিয়ান। বিভর্ষ বর্ণে চোখ দুটো যেন তাই বলছে দিয়াকে। হ্যাঁ, রেগে গেছে দিয়ান। বোনকে জোর করে নিয়ে যাবার কথাতেই ইফাজের প্রতি রাগ দিহান। আদরের বোনকে একটা টোকাও দিতে রাজি নয় দিহান, হোক না সেটা অন্য কারো থেকে। ভারী কণ্ঠে দিয়াকে শুধালো, আমাকে আগে জানিসনি কেন? এঙ্গেজমেন্টের দিনে জানতে পেরেছি ওটা ইফাজ। ফোনে কথা বলেও বুঝতে পারিনি। তাছাড়া ওনার ইমতিয়াজ নামটাও জানতাম না আমি। সেদিনেই কথা বলতেই গিয়েছিলাম তোমার কাছে, কিন্তু ইফাজ। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়া। একটু থেমে মাথা নিচু করে ফেললো। দিহান বলল, এখন তুই কি চাইছিস? বিয়েটা করবি না, তাই তো? আমিও চাই না ইফাজের সাথে তোর বিয়েটা হোক। কালকেই ওর সাথে দেখা করছি আমি। ওর সাহস হয় কি করে আমার বোনের সাথে এমন করার? কি চাইছেটা কেউ? চাই না ভাইয়া, ওনাকে বিয়ে করতে চাই না আমি। আমার প্রতি ওনার এই অভিযোগ, ভুল বোঝাবুঝি নিয়ে নিয়ে কখনোই ওনার সাথে থাকতে পারবো না আমি। প্লিজ ভাইয়া, তুই কিছু কর। তোকে এসব নিয়ে ভাবতে হবে না বুড়ি, আমি দেখছি। কালকে ইফাজের সাথে কথা বলবো আমি। খেতে আয় এখন। তুই যা, আসছি একটু পর। বাধা দিল না দিহান, আর না কিছু বলতে চাইলো। তাড়াতাড়ি আসতে বলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। দিহান যেতেই চোখ দুটো ঝাপসা হয়ে উঠল দিয়ার।
জানে না কেন, কিন্তু হঠাৎই এক অদ্ভুত শূন্যতা অনুভব করলো। এই শূন্যতার কারণ কি ইফাজ? না, তার ইফাজ হতেই পারে না। মনকে কড়া শাসন করলো দিয়া, কিন্তু অবুঝ মনটা যেন কিছুতেই মানল না। নিজের মনকে সায় না দিলেও বলতে বাধ্য দিয়া ভালো লাগে ইফাজকে। ইফাজের অদ্ভুত সেই চাহনিতে কিছু একটা হয় দিয়ার, সে প্রথম সাক্ষাতের মতো। অনলাইনে দিশা ও ইফাজের প্রেমটা পাকাপোক্ত হলে প্রায় 8 মাসের মাথায় দেখা করে তারা। তাদের কলেজের কাছে একটা রেস্টুরেন্ট আসে ইফাজ। প্রথম সাক্ষাতে একা করবে না বলে দিয়াকে নিয়ে যায় দিশা। তারা যেতে অদ্ভুতভাবে দৃষ্টি নিক্ষেপ করে ইফাজ। দিশার দিকে নয়, দিয়ার দিকে। তাতেই যেন অপ্রস্তুত হয়ে পড়ে দিয়া, মাথা নিচু করে ফেলে। কিন্তু ইফাজের দৃষ্টি হতে রক্ষা পায় না। ইফাজকে ভালো লাগে দিয়ার, কিন্তু বান্ধবীর বয়ফ্রেন্ডের ভাবনাতেই সে ভালো লাগাটা চাপা দিয়ে দেয়। মনে মনে দোয়া করে দিশা যেন এই ছেলেটার প্রতি সিরিয়াস হয়, তাদের ভালোবাসার যেন পূর্ণতা পায়। দিয়ার দোয়া লেগেও গিয়েছিল, যেন টিকে গেছিল 4 বছরের সম্পর্ক। 4 বছর পর হঠাৎ ভাঙন ধরে ইফাজ ও দিয়ার সম্পর্কের মাঝে। নানা কথা বলে ইফাজ বিয়ের জন্য চাপ দিতে থাকে দিশাকে, অভিযোগ করে অন্য সম্পর্কে জড়িয়েছে। এসব দিয়াকে বলে মুখ ভার করে থাকতো দিশা। দিয়া সত্যটা জানতে চাইলে তা সূক্ষ্মভাবে এড়িয়ে যেত, এরপর আর কথা বাড়াতে পারতো না। তবে সপ্তাহখানিক পর ঠিকই সত্যটা জানতে পারলো। দিশার দুলাভাইয়ের বন্ধুর সাথে প্রায় কথা হয় তার, যে কেউ নির্দ্বিধায় বলতে পারবে তাদের প্রণয়ের সম্পর্ক আছে। চুপ থাকতে পারে না দিয়া, বলে ফেলে দিশাকে। এতে রাগারাগি করে দিশা, ইভাসকে গালমন্দ করে দিয়ার সাথেও কথা বলা বন্ধ করে দেয়। দূরত্ব সৃষ্টি হয় তাদের বন্ধুত্বের মাঝে। তবে কিছুদিন পর দিয়া জানতে পারে ইফাজের সাথে দিশার সবটাই ঠিক হয়ে গেছে। দিয়ার সাথেও সব ঠিক করে নেয় দিশা। যদিও আগের ন্যায় বার্তা আলাপ হয় না, কেটে যায় আরো মাস খানিক। রাতের প্রায় 11টায় হঠাৎই দিশার কল আসে দিয়ার কাছে। খানিকটা অবাক হয় দিয়া, নিজেকে সামলে রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলা এক পর্যায়ে দিশা বলে, একটা কথা আছে। দিয়া বলে, আমাকে কিছু বলতে তোর কি জিজ্ঞাসা করতে হবে? বলে ফেল। সামনের শুক্রবারে আমার বিয়ে দিয়া। অবাক হয় দিয়া, নিজেকে সামলে বলে, এত রাতে ফোন দিয়ে মজা নিস আমার? এই বলতেই ফোন দিছিস? সামনের শুক্রবার হলে মাঝে আর 2টো দিন, আমাকে বোকা পেয়েছিস? সত্যি বলছি, হঠাৎ করেই সবটা হয়ে গেছে। মাত্র কিছু কেনাকাটা শেষ করে বাসায় আসলাম। কাল সকালে আবার ছুটতে হবে। কি বলছিস সেসব? মাথা ঠিক আছে? ছেলেকে বলতেই ইফাজে চুপ করে যায় দিয়া। মুহূর্তে চোখে মুখে এক উচ্ছ্বাস দেখা দেয়, বলে ওঠে, সত্যি বলছিস তো? বিয়েটা হচ্ছে তোদের? ইফাজ ভাইয়া এত তাড়াতাড়ি সবটা ম্যানেজ করে ফেললো? ছেলেটা ইফাজ নয় দিয়া। মানে এ? মুখ ফুটে বেরিয়ে এলো দিয়ার। যেমন উচ্ছ্বাসে মেতে উঠেছিল ঠিক তেমনই নিভে গেল। দিশা বলে উঠে, ভাইয়ের বন্ধু। যার সাথে কথা বলতি সে ছেলেটা? উফু, ওর নাম আদিব। ভাইয়ের বন্ধু, দেশের বাইরে থাকতো। মাসখানিক আগেই দেশে এসেছে। বাসায় এসেছিল, আমাকে দেখেই পছন্দ করেছে, তাই তো? আদিব অনেক ভালো ছেলে দিয়া। আর ইফাজ ভাইয়া, উনি কি জানে তোর বিয়ের কথা? পাগল তুই? ওকে গুণাক্ষরেও জানানো যাবে না। তুইও ওকে বলবি না, কথা দে আমাকে। দিশার কথায় সামান্য রেগে যায় দিয়া, বলে ওঠে, আর তুই মনে করলি জানতেও পারবে না? এমন কেন করছিস ওনার সাথে? হ্যাঁ, জানবে না। তোরা না জানালে ওর জানার প্রশ্নই আসে না। আর বিয়েটা তো বড় করে হবে না। একবার কবুল বলে আদিবের হাত ধরে যেতে পারলেই ইফাজ কিছু করতে পারবে না। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়া, কিছু বলতে চাইলো। দিশা থামিয়ে দিল তাকে, বলতে লাগলো, আত্মীয় স্বজন তেমন কেউ থাকবে না, আমার কাউকে লাগবেও না। তোরা কজন থাকলেই যথেষ্ট। হলুদের দিন সকালে আসবি কিন্তু। তোকে প্রথম জানালাম, ওদেরও জানাচ্ছি। তুই কি সত্যি বিয়েটা? হ্যাঁ, আসার পর সবটা জানাবো। ইফাত যেন কখনোই আমার বিয়ের কথা জানতে না পারে। ওর সাথে আমার ঠিক যায় না। কোন দুঃখে যে 4 বছর সম্পর্কে ছিলাম, আমার জন্য আদিবই ঠিক আছে দিয়া। বিয়ের আগের দিন বাকি বান্ধবীগুলোর সাথে খুশি মনে দিশার বাসায় গিয়েছিল দিয়া। তবুও যেন মনের ভাবনায় ইফাজ ছিল। দিশাকে গিয়ে পায় না তারা। 2টো দিনে সবকিছু ম্যানেজ করতে বেগ পেতে হয়। কেনাকাটা শেষ হয় না বলে হলুদ রাতেও ব্যস্ত থাকে দিশা। দিয়া সহ বাকি বান্ধবীরা অপেক্ষা করে তার জন্য। বেশ রাত করে বাসায় ফিরে বান্ধবীদের অনেকদিন পরে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে দিশা। ব্যস্ত হয়ে পড়ে সবার সাথে।
রাতে সবাই মিলে গল্পে আড্ডায় মেতে ওঠে। প্রথমে কোনো বান্ধবীর বিয়ে হচ্ছে বলে আনন্দের সীমা থাকে না সবার মাঝে। এর মাঝে দিয়া দিশাকে জিজ্ঞেস করে ইফাজের কথা। তার বিয়ের কথা জানতে পারলে ঠিক কিভাবে নেবে তা জিজ্ঞেস করে। তাতে কিছুটা চিন্তিত ভাব দেখা যায় দিশাকে। বলে ওঠে, ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক দিয়া। ইফাজ একটা সাইকো, জানতে পারলে খুব ঝামেলা করবে। ইফাজ ভাইয়া তো তোকে ভীষণ ভালোবাসে, তবে ওনাকে বিয়ে করতে সমস্যা কোথায় ছিল? ওর ওই বাড়াবাড়ি রকমের ভালোবাসা আমার প্রয়োজন নেই দিয়া। যেখানে স্বাধীনতা নেই সেখানে ওর ভালোবাসা দিয়ে কি করব? এটা করো না, ওটা করো না, ওর সাথে কথা বলো না, এগুলো জাস্ট নিতে পারছিলাম না আমি। স্বাধীনতা চাই আমার। আর ও তো কারোর সাথে কথা বললেও সন্দেহের তালিকায় আনতো আমাকে। শিহাব ভাইয়ার সাথে কথা বলতি, সেগুলো কি মিথ্যা ছিল? ওদের সাথে যে একটা আলাদা সম্পর্ক ছিল তোর, সেটাও কি মিথ্যা? সহসায় জবাব দিতে পারলো না দিশা। একটু থেমে বলে উঠল, কি সম্পর্ক ছিল ওদের সাথে আমার? জাস্ট একটু কথাই বলতাম ওদের সাথে, তাতেই কম অপদস্থ করেনি ইফাজ আমাকে। মোবাইল চাইতো, একে ওকে আমার পেছনে লাগিয়ে দিত, নজরবন্দি রাখতো সবসময়। আচ্ছা, এসব বাদ। আর আবিদ ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হলো তোর? আদিবের কথাতেই এক লাজুকতা নেমে এলো দিশার চোখে মুখে। সামান্য হেসে বলে, বলেছিলাম না ভাইয়ার বন্ধু, মাসখানেক আগে বাসায় এসেছিল ভাইয়ার সাথে, তখনই সামান্য পরিচয়। কিছুদিন পর ভাইয়ের আইডি থেকে ওর ফেসবুক আইডিও পেয়ে যাই, তারপরেই কথা হতো। কিভাবে যেন ওকে ভালো লেগে যায়। জানিসই তো ভাইয়া আমার বিয়ের কথা বলছিল, তখন আদিবের কথাটাই বললাম। ওর সাথে কথা বলার 26 দিনেই ভালো লেগে যায়, বাসায় কেউ আর না করেনি। মাত্র 26 দিনে প্রেমে পড়ে গেলি, আর তার পূর্ণতা দিতে বিয়ে করছিস? সুপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে উঠল দিয়া। সবটা শোনার পর যেন ভাষা হারিয়ে ফেলেছে। মাত্র 26 দিনেও কি প্রণয়ের সম্পর্ক হয়? হয়তো হয়, আর দিশার ক্ষেত্রে এটাও সম্ভব। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল দিশা। তাতে দিয়া কিছুটা চাপা রাগ নিয়ে বলে, ইফাজ ভাইয়ার 4 বছরের ভালোবাসায় তোর 26 দিনের সম্পর্ক হেরে গেল দিশা। ওহ, বললাম তো তোকে, ওর সাথে আমার যায় না। ওর সাথে 4টা বছর ঠিক কিভাবে প্রণয়ে থেকেছি তা ভেবেই আমার এখন আফসোস হচ্ছে। বলেই সবাইকে নানান সতর্কবাণী করে উঠল। ইফাজ যেন কিছুতেই তার বিয়ের ব্যাপারটা জানতে না পারে, কেউ যেন অনলাইনে কোনো ছবি না ছাড়ে, শুধু কালকের দিনটা। এভাবে আরও নানান সতর্কতা। সব মিলিয়ে সে রাত কেটে গেল। পরদিন বাসার মধ্যে বেশ আনন্দ আয়োজন। দিশার বিয়েটাও সম্পূর্ণ হলো। সবাইকে বিদায় জানিয়ে আদিবের হাত ধরে শ্বশুর বাড়িতেও পাড়ি জমালো দিশা। কিন্তু এর কিছুই জানতে পারল না ইফাজ। 4 বছরের প্রেমিকা খুব সূক্ষ্মভাবে ধোঁকা দিল ইফাজকে। টেরও পেল না সে। দিয়া যখন সবটা স্বাভাবিকভাবেই নিল, ঠিক তখনই যেন দিয়া সহ তাদের বান্ধবীদের উপর ছোটখাটো ঝড় নেমে এলো। কিভাবে যেন দিশার বিয়ের ব্যাপারটা জেনে গেল ইফাজ। সরাসরি অনলাইনে কল দিল দিয়াকে। দিশার বাসার কাছাকাছি এক বান্ধবীর বাসায় ছিল সবাই। ইফাজের কলে সবাই খানিকটা চমকে উঠল। তৎক্ষণাৎ বুঝতে পারলো ইতিমধ্যে সবটা জানতে পেরেছে ইফাজ। নিজেদের মধ্যেই খানিকক্ষণ আলোচনা চলল। তবে কলটা ইগনোর করারও উপায় থাকলো না দিয়ার। কিছুটা সাহস সঞ্চয় করে কলটা রিসিভ করে ফেললো দিয়া। সময় ব্যয় করলো না ইফাজ। সহসা ভারী কণ্ঠে গম্ভীর গলায় বলে উঠল, দিশার বিয়ে হয়েছে? জবাব দিতে পারলো না দিয়া, চুপ করে রইল। আবারও একইভাবে একই কথা জিজ্ঞেস করলো ইফাজ। ধীর গলায় দিয়া বলে ওঠে, আপনি কিভাবে জানলেন? যেভাবে জানার জেনেছি, সত্যিটা বলো দিয়া। আসলে ভাইয়া দিশা ওর বিয়ে হয়েছে কিনা ধমকে উঠতেই বলে ফেললো দিয়া। জোরে জোরে বলার কয়েক নিঃশ্বাস ছাড়লো ইফাজ। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা কর। এর মাঝে পাশের বাকিদের ফিসফিসানির আওয়াজ কানে গেল ইফাজের। বলে উঠল, ও আচ্ছা, তোমরা দিশার সাথেই আছো। সবটাই জানতে, শুধু আমার থেকে লুকিয়ে গেছো। জবাব দিতে পারলো না দিয়া। পাশে থেকে বাকি রইবার দিশার হয়ে সাফাই দিতে লাগলো। সেসব কথা কানে নিল না ইফাজ। বলে উঠল, দিশাকে ফোনটা দাও, নইলে তাকে ফোন অন করতে বলো। দিশা নেই। আর নাটক করতে হবে না দিয়া, আমি জানি ও তোমাদের সাথেই আছে। ফোন দাও ওকে। জানতে চাই কেন এমনটা করলো। বেশ ধমকে উঠল ইফাজ। আর চুপ থাকতে পারলো না দিয়া। ইফাজকে বলেই দিল দিশা নেই এখানে, শ্বশুর বাড়ি গেছে। তাতে আরো ক্ষিপ্ত হলো ইফাজ। রাগাকারাগি করে জানতে চাইলো দিশার শ্বশুর বাড়ির ঠিকানা। জানে না দিয়া, সত্যিটাই বলল। কিন্তু বিশ্বাস করলো না ইফাজ। নানান কথা বলতে লাগলো দিয়াকে। সবটা জানার পরও তাকে কেন বলল না তা বলে অভিযোগ তুলল। চুপচাপ শুনে গেল দিয়া।
ইফাজ রাগী সুরেই বলে, তোমাকে অন্তত ভালো ভেবেছিলাম দিয়া, কিন্তু তুমিও আমাকে ঠকালে। সবটা জানার পরে লুকিয়ে গেলে। আচ্ছা, দিশার শ্বশুরবাড়ির ঠিকানা বলবে না তো? ঠিক আছে, আমিই খুঁজে বের করছি। তারপর তোমার বান্ধবীর সাথে আমার বোঝাপড়া হবে। বলে কলটা কেটে দিল ইফাজ। এদিকে হতভম্বের ন্যায় বসে রইল দিয়া ও দিয়ার বাকি বান্ধবীরা। রাত হতেই বেড়ে গেল ইফাজের পাগলামো। দিয়ার শ্বশুরবাড়ির খোঁজ নিয়ে পৌঁছে গেল সেখানে। গভীর রাতে একের পর এক দিশার শ্বশুরবাড়ির ছবি তুলে সেন্ড করতে লাগলো দিয়ার মোবাইলে, সাথে নানানভাবে হুমকি দিতে লাগলো। ইফাজের জন্য মায়া লাগলেও দিশার কথা ভেবে ভয়ে সংশয়ে বুক কাঁপতে লাগলো দিয়ার। কোনো রকমে সে রাতটা কেটে গেল। দিয়ার মনে ভয় থাকলো। দুটো দিন যেতে ধীরে ধীরে তা শান্ত হয়ে গেল। ইফাজকে নিয়ে দিয়ার ভিত্তি কেটে উঠতেই হঠাৎ তার পিছু নিতে থাকে ইফাজ। নানানভাবে দিশাকে নিয়ে থ্রেট দিতে লাগলো। বারংবার দিয়ার কাছে জানতে চাইলো সবটা জেনেও কেন এমনটা করলো সে। দিয়ার কথা কোনো ক্রমে বিশ্বাস করলো না সে। দিয়া বোঝায় ইফাজকে, বোঝে ইফাজ। একসময় ধীরে ধীরে শান্ত হয়ে যায়, দেখাও পাওয়া যায় তার। পরিশেষে যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে দিয়া। ভাবে তার কথা হয়তো বুঝেছে ইফাজ। মাসখানিক পর যখন হঠাৎই দিয়াকে রেস্টুরেন্টে দেখে ইফাজ, তখনই যেন পুরনো ব্যথা জাগ্রত হয়। সবার সামনে অপমান করে দিয়াকে। দিয়া কিছু বলতেই ফ্রাই টেনে নিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। হাতের মোবাইলটাও নিয়ে সুইচ অফ করে দেয়। সেদিনও ইফাজকে বুঝায় দিয়া ভদ্র ছেলের মতো খানিকক্ষণ চুপ কিছু ভাবে ইফাজ। চুপ করে থাকে, শান্ত হয়ে শুনে দিয়ার বলা কথাগুলো। তারপরে মুচকি হাসে, দিয়াকে বলে, খুব তাড়াতাড়ি তোমার জন্য সারপ্রাইজ আছে দিয়া। দিয়া, এই দিয়া, আর কত ঘুমাবি? শপিংয়ে যেতে হবে তো, ওঠ। কারো ডাকে ঘুম ভেঙে গেল দিয়ার। পিটপিট করে চোখ মেলে তাকালো। দাঁড়িয়ে থাকতে দেখলো তার ভাবি মিথিলাকে। ঘুম ঘুম চোখেই বলে উঠল, উফ ভাবি, ডাকছো কেন? মাত্র ঘুমিয়েছি তো, এমনিতেই রাতে ঘুম হয়নি। সারা রাতেই ইফাজ ভাইয়ার কথা ভাবলে কি ঘুম হবে? আর তো কটা দিন, তারপর তো একেবারেই যাবি তার কাছে। এই কয়েকদিনে তো একটু ঘুমিয়ে শরীর স্বাস্থ্য ঠিক কর দিয়া। তার কাছে গেলে তো এই ঘুমানোর সুযোগটাও পাবি না রে। বলেই মুচকে হাসলো মিথিলা। এদিকে ইফাজকে নিয়ে ভাবির লাগামহীন কথাটা ঘুমটা পুরোপুরি ছুটে দিল দিয়ার। আড়মোড়া ভেঙে উঠে বসে বিছানায়। তবে ভাবির কথা তো আর মিথ্যে নয়। ইফাজকে নিয়ে তো ভেবেছে সারা রাত। ভাইয়ের বলা কথাগুলো কিভাবে নিবে তা ভেবেই খানিকটা অস্থির সে। এবার উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আসরের আজান দিবে এক্ষুনি। শপিংয়ে যেতে হবে তো, কিছু কেনাকাটা বাকি আছে রে। ভাইয়া কোথায় ভাবি? কিছু কাজ আছে বলে বেরিয়েছে দুপুরের পর। ঠিক বলে তো গেল না আমাকে। আর কিছু বলল না দিয়া। বুঝে গেল দিহান হয়তো ইফাজের সাথে কথা বলতে গেছে। খানিকটা চিন্তামুক্ত হলো দিয়া। বাকিটা এখন দিহান বুঝে নিবে, সেটা ভেবেই যেন খুশি হলো। তুই ইফাজকে বিয়েটা করে নে বুড়ি। আমি জানি ওর কাছে সুখী থাকবি তুই। অনেক ভালো রাখবে ইফাজ তোকে। খানিকটা চমকে উঠল দিয়া। আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইল দিহানের দিকে। ভাইয়ের কথাগুলো বুঝতেই যেন মিনিট খানিক সময় লাগলো। আশ্চর্য সুরে তুলে প্রশ্ন করলো, কি বলছিস তুই ভাইয়া? সবটা জানার পরও ইফাজকে বিয়ে করতে বলছিস আমাকে? সবটা জানি বলেই তোকে বিয়েটা করতে বলছি। ছেলেটার তোকে বড্ড প্রয়োজন বুড়ি। নিশ্চুপ হতভম্ব দিয়া। ভাইকে কি বলবে ঠিক বুঝতে পারলো না। বিয়েটা ভাঙা দিহানি ভরসা ছিল, আর সেই বলছে ইফাজকে বিয়েটা করতেই হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বেস্ট ফ্রেন্ডের প্রাক্তন প্রেমিককে নিজের স্বামী হিসেবে কিভাবে মেনে নিবে? না, পারবে না সে। বলে উঠল, এই আমি কিছুতেই পারবো না ভাইয়া, ইফাজকে বিয়ে করতে পারবো না আমি। কেন পারবি না বুড়ি? ছেলেটা দেশের প্রাক্তন ছিল বলে কি তোর এই সিদ্ধান্ত? মাথা ঝাঁকালো দিয়া। হ্যাঁ, এটাই কারণ দিয়ার বিয়েতে না করার জন্য। আর সবচেয়ে বড় কথাটা হলো ইফাজের পাগলামো। ইফাজের পাগলামোতে বড্ড ভয় দিয়ার। দিশাকে হারিয়ে ঠিক কতটা পাগলামো করেছে তা বেশ জানে দিয়া। বান্ধবীর ভালোবাসায় কিভাবে নিজের ভাগ বসাবে সে। সহসায় কিছু বলল না দিহান। সামান্য চুপ থেকে দিয়ার হাত ধরলো, বিছানায় বসিয়ে নিজেও বসলো। একটু সময় নিয়ে বলল, আচ্ছা বেশ, বুঝলাম তোর কথা। এখন আমার কিছু কথার উত্তর দিবি তো? ইউ। আবারও মাথা ছাকালো দিয়া। একটু সময় নিয়ে দিহান বলতে লাগে, ধর তুই ইফাজকে চিনিস না। তোদের বিয়ে ঠিক হবার আগে কখনো দেখিসনি। দিশার প্রেমিকও ছিল না। ইফাজকে যতটা চিনিস সবটা তোর বিয়ে হবার পর। বুঝতে পারছিস আমার কথাটা? আচ্ছা, এইবার ধর ইফাজের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল।
4 বছরের জায়গায় আরো 2 বছর বাড়িয়ে 6 বছরের সম্পর্ক ছিল। দিশার চেয়ে ও বেশি সে মেয়েটাকে ভালোবাসত। মেয়েটা ধোকা দেবার পর পাগলামি করত, কিন্তু এর কিছুতেই তুই অবগত ছিলি না, জানতি না ইফাজের পাস্ট নিয়ে। তখন তখন কি করতি? বিয়েতে না করতি? সহসা জবাব দিল না দিয়া। ভাইয়ের কথাটা মন দিয়ে শুনলো। হ্যাঁ, তখন কখনোই বিয়েতে না করতো না দিয়া, কিন্তু এখন এসব কিছুই না, সবটাই শুধু ধারণা মাত্র। বলল, কিন্তু এসব তো ধারণা মাত্র ভাইয়া। ইফাজ দিশার প্রাক্তন, এটাই সত্যি। হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু ফ্রেন্ডের প্রাক্তনকে বিয়ে করা যাবে না এমনটা তো নয়। ভাইয়া তুই এই কথা বলছিস? আবাকে সুদ তুলেই বলল দিয়া। ভাইয়ের কাছে সে সমাধান নিতে এসেছিল, কিন্তু সে তাকে বিয়েতে রাজি হওয়ার জন্য বোঝাচ্ছে। দিহান বলল, বলছি। ওদের মাঝে জাস্ট একটা প্রণয়ের সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী তো বিয়ে ছিল না। বিয়ের আগে অনেকের সম্পর্ক থাকে, কিন্তু সব সম্পর্কে তো আর পূর্ণতা পায় না। দিহানের কথা বুঝেও বোঝার চেষ্টা করলো না দিয়া। খানিকটা রেগে গেল ভাইয়ের প্রতি। রাগী সুদ তুলেই বলতে লাগলো, ইফাজ তোকে এসব বুঝিয়েছে তাই না? থাক, কিছু করতে হবে না তোর। বাবাকে সবটা জানাবো আমি। জানি বাবা বুঝবে আমার কথা, ভেঙে দিবে বিয়েটা। এসব বাবা আমাকে বুঝিয়েছে বুড়ি। কথাটা বলে বিছানা ছেড়ে উঠে যাচ্ছিল দিয়া, কিন্তু দিহানের বলা কথাই উঠতে পারল না। স্থির হয়ে সেখানে বসে রইল। খানিকক্ষণ সময় নিয়ে দিহানকে প্রশ্ন করল, বাবা? হ্যাঁ বাবা, বাবাই আমাকে বলেছে তোকে বোঝাতে। ইফাজ তো নিজেও বলেছিল তোর মত না থাকলে এই বিয়েটা ভেঙে দিতে। হতভম্ব দিয়া স্থির হয়ে নিশ্চুপ বসে রইল। কিছু বলার মতো খুঁজেও পেল না। আর কি বা বলবে? তার বাবা তো বিচক্ষণ মানুষ, ভেবেছিল সবটা জানার পর মোটেও রাজি হবে না বিয়েতে, ভেঙে দিবে বিয়েটা। কিন্তু সেই মানুষটাই তাকে বোঝাতে বলেছে দিহানকে। সেসব ভেবেই চুপ রইল দিয়া। খানিকটা সময় নিয়ে দিহান আবারও বলতে লাগলো, কাল রাতে তোর থেকে সবটা শোনার পর আমার ভীষণ রাগ হয়েছিল ইফাজের প্রতি। সেই রাগের রেশ নিয়ে বাবার সাথে কথা বলি, সবটা জানাই। বাবা বোঝালো আমাকে রাগের বশে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এও বোঝালো আমাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে ইফাজের সাথে কথা বলতে বলল। ইফাজের সাথে দেখা করলাম, সবটা বললাম। ইফাজ মোটেও অবাক হলো না, হয়তো জানতো এমনটাই হবে। সেও আমাকে বোঝালো তোর মত না থাকলে ভেঙে দিতে বলল বিয়েটা। তোর অসম্মতিতে ইফাজও তোকে বিয়ে করবে না বলল। একটু থামলো দিহান। ইফাজের সাথে বলা কিছু কথা হয়তো লুকিয়ে গেল দিয়ার থেকে। খানিকটা সময় নিয়ে আবারও বলতে লাগলো, কিন্তু ছেলেটা যতই না বলুক আমি বুঝে গেছি ওর তোকে অনেক প্রয়োজন বুড়ি, বড্ড প্রয়োজন। প্রশ্নবিদ্ধ হয়ে উঠল দিয়ার চোখ মুখ, ঠিক যেন বুঝতে পারলো না ভাইয়ের কথাটা। বলল, কি বলতে চাইছিস তুই? ইফাজ তোকে সর্বক্ষণের জন্য চাই বুড়ি, একজন স্ত্রী রূপে বন্ধুকে চাই। তোর থেকে সে মানসিক সাপোর্ট চায় যা ওর প্রয়োজন। একটু থামলো দিহান। সেকেন্ডের সময় মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, ধোকা খেয়েছে ছেলেটা, ভালোবেসে ঠকেছে। নতুনভাবে আর কাউকেই বিশ্বাস করতে পারবে না। কিন্তু তোকে তোকে না চাইতেও ও তোকে বিশ্বাস করে ফেলেছে। একজন বিশ্বাসযোগ্য ভরসাযুক্ত মানুষের জন্য হলেও তোকে চায়। এসব সত্য নয় ভাইয়া। ইফাজ তো আমাকে দায়ী করে দিশার বিয়ের জন্য, আমাকে ব্লেম করে ওদের বিচ্ছেদের কারণ হিসাবে। এবারে অবাক হলো দিয়া। কৌতূহল চোখে তাকিয়ে রইল দিহানের দিকে, কিন্তু এই ব্যাপারে জানতে চাইলো না কিছু। বেশ ভালোভাবে বুঝলো দিহানের কথাগুলো। ইফাজ দিশার প্রাক্তন ছিল বলেই যে বিয়ে করতে চাইছে না দিয়া, এমনটা না। তাতে আপত্তি নেই তার, কিন্তু দিয়ার মন ও মস্তিষ্কে তো অন্য কথাই বাসা বেঁধেছে। দিশা বলেছিল তাকে ইফাজ একটা সাইকো, তার সাথে সংসার করা কিছুতেই সম্ভব নয়। তাদের বিয়ের পর তার সাথে কিছু করবে না তা তো জানে না দিয়া। তাছাড়া দিয়া নিজেও দেখেছে ইফাজের পাগলামোগুলো। তার জোরেই ঠিক এই কারণেই বিয়েতে সায় দিচ্ছে না দিয়ার মন। মনের কথা চেপে না রেখে ভাইকে বলেই ফেললো দিয়া। তা শুনে সামান্য হাসলো দিহান। বলল, দিশার সাথে বিচ্ছেদের কারণ হিসেবে ইফাজ তোকেই দায়ী করত, কিন্তু তার জন্য তোকে কি কখনো হার্ট করেছে ও? আচ্ছা ধর তোদের বিয়ে হলো, বিয়ের পর ইফাজ যদি অন্য কোথাও সম্পর্ক বা কোনো মেয়ের সাথে কথা বললে তোর খারাপ লাগবে না? সামান্য ভেবে মাথা ঝাঁকালো দিয়া। বোঝালো হ্যাঁ। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিহান। বলল,
ঠিক এটাই ইফাজের সঙ্গে ঘটেছিল। ইফাজের সাথে সম্পর্ক থাকাকালীনও দিশা আরও একটা সম্পর্কে জড়িয়েছিল, আর এতেই ইফাজের রাগ ছিল। ভাবলো দিয়া। হ্যাঁ, ভাইয়ার কথা তো ফেলে দেবার নয়। ইফাজের সাথে সম্পর্কে থাকাকালীন ও আরও সম্পর্কে জড়িয়েছে দিশা। 26 দিনের সম্পর্কে বিয়ে করেছে। এর কোথাও তো ইফাজের দোষ নেই, বরং বারংবার ঠকে গেছে ছেলেটা। খানিকক্ষণ ভাবলো দিয়া, সময় নিয়ে বলল, আচ্ছা বেশ, তোর কথা মানলাম ভাইয়া, কিন্তু দিশাকে কি ভুলতে পারবে উনি? সবটা ভুলে সংসার করতে পারবে তো? ভালোবাসতে পারবে তো আমাকে? একটাবার সুযোগ দিয়েই তো দেখ। সবটা ভুলে তোকে আপন করতে চেয়েছি, দায়িত্ব নিতে চেয়েছে, তখন ভালোবাসাটাও হয়ে যাবে। আর কিছুই বলল না দিয়া, আর না দিহান কিছু জিজ্ঞেস করলো। ভাবলো দিয়া, সময় নিয়ে ভাবার জন্য ভাইয়ের কাছে সময় চাইলো। সিদ্ধান্ত জানাবে বলল, তাতে দিহানও রাজি হলো। সঠিক সিদ্ধান্তই যেন নেয় এও ভাবলো, বলল। বেরিয়ে গেল ঘর ছেড়ে। দিয়ার সেই ভাবনা চললো পুরো 2 দিন। ঠিকমতো খাওয়া দাওয়াও চললো না তার। নিজের জীবনের এত বড় সিদ্ধান্তে ঠিক ভুল বোঝার চেষ্টা করলো। পুরো 2 দিন পর অবশেষে নিজের সিদ্ধান্তে অটল হলো দিয়া। কিন্তু তাতে ইফাজের সাথে দেখা করতে চায় দিয়া, কথা বলতে চায় তার সাথে। কল দিল ইফাজকে, জানালো দেখা করার কথা। রাজি হলো ইফাজ, সময়ক্ষণ জানিয়ে দিল। ভাইকে বলে বেরিয়ে গেল দিয়া। ইফাজের বলা পার্কে গিয়ে দেখাও পেল তার। বেশ খানিকক্ষণ নীরবতায় কেটে গেল। পাশাপাশি দুজন বসেও কেউ কোনো কথা বলল না। দিয়া বুঝতে পারলো না কি বলে শুরু করবে। নীরবতা ভেঙে ইফাজি বলে ওঠে, আমি বাসায় বলে দিব দিয়া, বিয়েটা করতে হবে না। আমি চাই না আবারও জোর করে একটা সম্পর্কে জড়াতে। নিশ্চুপ রইল দিয়া, প্রত্যুত্তরে কিছুই বলল না। খানিকক্ষণ চুপ থেকে ইফাজ আবারও বলে, জোর করে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে জড়াতে চাই না। জোর করে কিছু পাওয়া যায় না, কাউকে পাওয়া যায় না দিয়া। দেখলে না, ভালোবেসে দিশাকে নিজের সাথে জড়াতে চেয়েও পারলাম না। ও হয়তো আপনাকে চাইনি ইফাজ। হয়তো না, ও আমাকে কখনোই চাইনি। আরে, যেখানে ভালোবাসা নেই সেখানে চাওয়া চাওয়ির প্রশ্ন আসছে কোথা থেকে? ও তো আমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসলে তো এইভাবে ঠকাতে পারতো না, আমাকে বেইমানি করতো না। বেশ জোরেই বলল কথাগুলো। পরক্ষণে নিজেকে শান্ত করলো ইফাজ। দিয়া বলল, তাহলে ওর কথা ভেবে দিনরাত কষ্ট পাচ্ছেন কেন? সবটা ভুলে নতুনভাবে শুরু করতে পারছেন না কেন? নতুনভাবে শুরু করার জন্য বিশ্বাস করতে পারছি না কাউকে, ভরসা করতে পারছি না। আমাকেও না। খানিকটা চমকে উঠল ইফাজ। মাথা ঘুরিয়ে তাকালো দিয়ার দিকে। মেয়েটাও তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে। চোখাচোখি হয়ে গেল দুজনের, কিন্তু দৃষ্টি সরিয়ে নিল না কেউই। ইফাজ পাল্টা প্রশ্ন করলো, তোমাকে? কেন পারবেন না? দিশার বেস্ট ফ্রেন্ড ছিলাম বলে আমাকেও ওর মতো ভাবছেন? তুমি আলাদা দিয়া, আমার ভাবনার চাইতেও আলাদা। সামান্য হাসলো দিয়া। সেই হাসিটা দেখালো না ইফাজকে। বলল, আমাকে বিশ্বাস করার কারণ? তোমার এই চোখ দুটো সেই প্রথম দিনের মতোই জীবন্ত, বিশ্বস্ত। থাকবেন তো জীবনে সর্বক্ষণ? রেখে দাও, থাকতে বাধ্য। আচ্ছা বেশ, রেখে দিলাম। এবার আপনি থেকে যান। সামান্য হেসে বলল দিয়া। ইফাজের ঠোঁটেও হাসি ফুটে উঠল। স্বস্তির হাসি, তৃপ্তির সে হাসি। ইফাজের অনুমতি নিল দিয়া। দিহানকে কল দিল। সংক্ষিপ্ত আকারে জানালো সবটা। বিয়েতে রাজি এটাও বলল। মোবাইল রেখে ইফাজের দিকে তাকালো। ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। খানিকক্ষণ নীরবতায় কেটে গেল। একসময় ইফাজ হঠাৎ ডেকে উঠল দিয়াকে। বলল, দিয়া, হুম। একটু জড়িয়ে ধরি তোমাকে। চমকে উঠল দিয়া। সহসা খানিকটা দূরত্ব বজায় রেখে সরে গেল। বলল, কি বলছেন এসব? বেশ শব্দ করে হেসে উঠল ইফাজ। হাসি মুখে দিয়াকে জ্বালাতে বলে উঠল, তোলা রইল আজকের জড়িয়ে ধরাটা, বিয়ের রাতে এর সবটাই কিন্তু উসুল করে নিব। কেটে গেছে বছর খানিক। পাল্টে গেছে সম্পর্কের সমীকরণ। সেই সাথে মজবুত হয়েছে ইফাজ দিয়ার সম্পর্ক। হ্যাঁ, বিশ্বাস, ভরসা, দায়িত্ব, ভালোবাসা সবটাই তাদের সম্পর্কে জায়গা করে নিয়েছে। কাটিয়েছে প্রায় 2 বছর। ইফাজের প্রথম ভালোবাসা হতে পারেনি বলে আফসোস করে না দিয়া, বরং শেষ ও অসমাপ্ত ভালোবাসা বলে গর্ব করে। সবটা ভুলে গেছে ইফাজ। তার বলা কথায় দিশার কথা তাদের বিয়ের পর আর কখনোই মুখ ফুটে উচ্চারণ করেনি। এই 2 বছরে দিয়াকেও কোনো অভিযোগের সুযোগ দেয়নি। তবে দিশার কথা মতো ক্ষণে ক্ষণে বুঝেছে ইফাজ একটা সাইকো। সহ্য করেছে ইফাজের পাগলামো। আর সবটাই ছিল দিয়াকে কেন্দ্র করে। তাকে ভালোবাসে, হ্যাঁ,
ইফাজের ভালোবাসার পাগলামোগুলো খুব করে সহ্য করেছে দিয়া। 2 বছর পর এখনো সহ্য। নিজের ভাবনায় মশগুল ছিল দিয়া। হঠাৎই পেছন থেকে জড়িয়ে ধরল ইফাজ। এতে চমকালো না দিয়া, আর না ভরকালো। এসব কিছুই যে তার অভ্যাসগত। তাদের বিয়ের প্রথম রাতেও ঠিক এভাবেই তাকে জড়িয়ে ধরেছিল ইফাজ। বলেছিল, হুটহাট এই আক্রমণের অভ্যাস করে নাও বউ। তারপর থেকে একইভাবে জড়িয়ে ধরে দিয়াকে। ইফাজ বলে ওঠে, এত মনোযোগ দিয়ে কি ভাবছিলেন ম্যাডাম? তোমাকে নির্লিপ্তভাবে জবাব দিল দিয়া। হাসলো ইফাজ, বলল, তা এত মনোযোগ দিয়ে কি ভাবছিলে আমাকে নিয়ে? এইটাই যে তোমার বাসায় ফিরতে আজকাল লেট হচ্ছে কেন? পুরনো প্রেমিকাকে মনে করে সেই রাস্তায় যাচ্ছ না তো আবার? সহসায় রেগে গেল ইফাজ, ছেড়ে দিল দিয়াকে। তাতে দিয়া হাসলো, তবে বুঝতে দিল না ইফাজকে। মনে মনে কিছু একটা ভাবলো ইফাজ। বিড়বিড় করে বলল, উফ ইফাজ, বউ তোকে রাগাচ্ছে। রেগে গেলি তো হেরে গেলি। বলেই এগিয়ে এলো দিয়ার কাছে, আবারও জড়িয়ে ধরলো তাকে। বলে উঠল, আমার আদরে বউকে ভালোবাসি আমি। তাকে ভালোবেসে পরনারীর কথা ভাবনাতেও আসে না এই ইফাজের। বুঝছেন ম্যাডাম? বুঝলাম। তবে এবার তো আর একজনকে ভালোবাসতে হবে। মানে কার কথা বলছো? ওর কথা। মুচকি এসে ইফাজের হাত নিজের পেটে নিল দিয়া। খানিকটা চমকে উঠল ইফাজ। বুঝে গেল দিয়ার না বলা কথাটা। দিয়াকে ফের প্রশ্ন করলো, সত্যি কিনা। লাজুক হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল দিয়া। এতে খানিকক্ষণ সময় নিল ইফাজ। নিজেকে ধাতস্থ করে বলল, আমি তোমার কাছে ঠিক এই সুখের কাছে হেরে যাই দিয়া, বারংবার হারাতে চাই।